ক্লাসরুমে যারা সমাসকারক বিভক্তি কিংবা ডিএনএ আরএনএ জটিল প্যাচগুলোকে আমাদের জন্য সহজ করে তোলেন, তাদের সাথে আমাদের পরিচয় কিন্তু শুধু ক্লাসরুম পর্যন্তই। কিন্তু ক্লাসরুমের বাইরে তারা কেমন, তাদের বেরোঠাটা কেমন ছিল, বা তাদের গল্পগুলোই কেমন। সিলেবাসের ভেতরের পড়াগুলোকে যারা আমাদের জন্য একদম সহজ করে তোলেন, সিলেবাসের বাইরে গিয়ে তাদের গল্পগুলো আমরা জানবো আজকের এপিসোডে। হ্যালো এভরিওয়ান, সিলেবাসের বাইরের দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আমাদের গেস্ট হিসেবে আছেন তানভীর ভাইয়া এবং সাদমান ভাইয়া। তানভীর ভাইয়া কেমন আছেন? জীবন কেমন চলছে? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। সাদমান ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অডিয়েন্স বা আমাদের এই ফিউচার স্কুলের যারা মূলত আমাদের শিক্ষার্থীরা, তারা যেহেতু স্কুলের 6 to 10 এর শিক্ষার্থী, তো আপনাদের সেই সময়টা বা আপনাদের ছোটবেলাটা, আপনাদের বেড়ে ওঠাটা বা আপনাদের স্কুল জীবনটা কেমন ছিল সেটা সম্পর্কে জানতে চাই। স্কুল জীবনের কথা ভাবলে আসলে আমি পড়াশোনা কম করছি, বাকি সব কিছু হচ্ছে বেশি বেশি করতাম। আর স্কুল থেকে হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা নেশা ছিল। তো স্কাউটিং করেছি, ডিবেটিং করেছি, তাসমিয়া তো জানে। তো সব কিছু মিলে স্কুল লাইফটা ভালো ছিল। পড়াশোনা একটু কম করেছি, সাদমানের ক্ষেত্রে আলাদা হওয়ার কথা, অত টপার মানুষ। তো আমি এত টপার ছিলাম না, বাট আমার স্কুল লাইফটা সুন্দর ছিল, এতটুকু বলতে পারি স্কুল লাইফের ব্যাপারে। সাদমান ভাই, আপনার ছোটবেলা সম্পর্কে একটু জানতে চাই। আমার ক্লাস 6 to 10 আমি একটু নার্ড টাইপের ছিলাম। পড়াশোনায় মানে বেশি করতাম। সেটা মানে মনে হয় আমরা খুব গিয়ে উল্লেখযোগ্য পড়েছি কোনো আগে। ঘটনা ছিল না অ্যাকচুয়ালি ক্লাস 6 to 10 পর্যন্ত। আচ্ছা ভাই, আপনি তো মেডিকেলে পড়াশোনা করছেন। আপনার কি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আপনি ডাক্তার হতে চান, বা এই যে ডাক্তার হবেন এই ইচ্ছাটা কবে থেকে বা কেন হতে চাইলেন? ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ডাক্তার হওয়ার ইচ্ছাটা ছিল না। মানে আমার জিনিসটা হচ্ছে কি, আমার লাইফের গোল হচ্ছে বারবার চেঞ্জ হয়েছে। তো শুরুতে যখন আমি ক্লাস 10 এ পড়তাম তখন আমার ইচ্ছা করতো যে আমি ডাক্তার হব। বাট তারপর যখন ইন্টারমিডিয়েট উঠতাম তখন আবার ইচ্ছা করলো যে না, আমি ইঞ্জিনিয়ার হব। কারণ আমার ছোট খালু হচ্ছে বুয়েটের টিচার, তো ওনাকে দেখে ইচ্ছা হলো যে ইঞ্জিনিয়ার হব। তারপরে আবার কীভাবে যেন হচ্ছে অ্যাডমিশন ফেজে এসে মনে হলো যে না, ডাক্তারই হব। অ্যাডমিশন ফেজের কথা যেহেতু চলেই আসলো, অ্যাডমিশন ফেজ আমরা জানি যে আমরা যারা এই সময়টা পার করে আসছি, আমাদের সবার জীবনের একটা হয়তো কঠিন সময় বা একটা উল্লেখযোগ্য সময়। তো এই সময়টা আপনার জন্য কেমন ছিল? জিনিসটা হচ্ছে কি, অ্যাডমিশন ফেজটা হচ্ছে অনেকের কাছেই অনেক ভয়ঙ্কর একটা জিনিস। হ্যাঁ, বাট আমার জন্য ছিল অনেক বাট ভয়ঙ্কর। বাট আমার কাছে হচ্ছে আমার স্টুডেন্ট লাইফের মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে লাইফটা ছিল, এটার সবচেয়ে মজার ফেজ ছিল হচ্ছে আমার অ্যাডমিশন ফেজটা। কারণটা হচ্ছে যে আমি অ্যাডমিশন ফেজের শুরুতেই একটা জিনিস ডিসাইড করে নিয়েছিলাম, আমি জাস্ট মেইন বই যেগুলো আছে এই মেইন বইগুলো পড়ে যাব। এবং আমি মানে নিজের লাইফটা নিয়ে বলতে গেলে ওয়ান কাইন্ড অফ জুয়া খেলছি, যে আমি শুধু মেইন বই পড়ে চান্স পাওয়া যায় কিনা দেখি। ভাইয়ারা বলে যে তোমাকে এই বই পড়তে হবে, বইয়ের বাইরে এটা পড়তে হবে, কোশ্চেন ব্যাংক সেইখান থেকে। আমি বলছি না, আমি শুধু মেইন বই পড়বো আর কোশ্চেন ব্যাংক পড়ে যাবো, তাহলে দেখি আমার চান্স হয় কিনা। পরে দেখা গেলো যে আলহামদুলিল্লাহ আমি যেখানে ভর্তি পরীক্ষা দিয়েছি ওইখানে আমার মোটামুটি মানে ভালো সাবজেক্টে চলে আসছে, যে সাবজেক্ট আমার পড়ার মতো। সো অ্যাডমিশন লাইফটাতে হচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে যে কিপ ইট সিম্পল। কারণ তুমি যদি যে হচ্ছে একেবারে টপ লেভেলের, যে একদম ইন্টারমিডিয়েটের শুরু থেকে পড়াশোনা করে আসছে, তার সাথে যদি তুমি ওই অ্যাডমিশনের 3 মাস প্রতিযোগিতা করতে যাও, তুমি পারবা না। মেডিকেলে কিন্তু সিট আছে সরকারি মেডিকেলে 5200। এখন যে ফার্স্ট হয় সেও মেডিকেলে পড়ে, যে 5200তম হয় সেও মেডিকেলে পড়ে। তুমি যদি সবসময় চিন্তা করো যে তোমাকে ফার্স্ট হইতে হবে, তাহলে হচ্ছে তোমার উপর মানে এক্সেসিভ প্রেশার পড়ে যাবে। সো এই প্রেশারটা যাতে তুমি তোমার উপর না পড়ে, এই জন্য হচ্ছে সবসময় মাথায় রাখবা যে জাস্ট কিপ ইট সিম্পল। যত সহজভাবে পড়াশোনা করা যায়, পড়াশোনাটাকে তুমি যদি কমপ্লেক্স করতে চাও, এটার উপর যদি প্রেশার দিতে চাও, তাহলেই হচ্ছে পড়াশোনা অ্যাকচুয়ালি তোমার ভালো লাগবে না। এই প্রশ্নটা হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে করতেছি যে আমি যখন অ্যাডমিশন ফেজে ছিলাম, আমার এরকম অনেক কাজ করতো যে আচ্ছা আমার এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, বা কেউ একটা কিছু বলছে আমার মনে হচ্ছে যে আমার এটাই করতে হবে। সবসময় একটা এরকম কি বলবো, এমন একটা ভয় কাজ করতো যে আমার কিছু ছুটে যাচ্ছে নাকি। হ্যাঁ, যে আমার কাছে মনে হতো আমার এই ক্লাসটাও করতে হবে, এখানেও পড়তে হবে। তো এটা আলটিমেটলি আমার জন্য খারাপই হয়েছে। বাট আপনার কি এই ভয়টা কাজ করতো না? আমার কনফিডেন্স কিন্তু মানে হোয়াক্সের উপর ছিল না, যে মানে আমি আন্দাজে কোনো একটা কিছুর উপর বিশ্বাস করে রাখছি। আমি সবসময় আমার ক্লাসের স্টুডেন্টদের এটা বলি যে অলওয়েজ কোশ্চেন করতে কেন। আমি যে কোনো একটা কিছুর উপর কনফিডেন্স রাখতেছি, কেন কনফিডেন্সটা রাখতেছি। আমার যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছা করছে, তখন আমি কি করছি, বাজারে হচ্ছে মেডিকেলের কোশ্চেন ব্যাংক পাওয়া যায় বিভিন্ন কোচিংয়ে। তো আমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক একটা কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে এসে আমি, আমার মনে আছে যে প্রথমে হচ্ছে ওই কোশ্চেন ব্যাংকের যে কোনো একটা ইয়ারের কোশ্চেন আমি বের করছি। ওই ইয়ারের কোশ্চেনটার প্রত্যেকটা কোশ্চেন কোন বইয়ের কোন জায়গা থেকে আসছে আমি সেটা খুঁজে বের করছি।
এরপরে দেখলাম যে আমার সায়েন্সের যে 75টা কোশ্চেন আসে, এই 75টার কোশ্চেনের মধ্যে মোরলেস 65 থেকে 70টা কোশ্চেন আমার যে মেইন বইগুলো আছে এগুলো থেকেই হচ্ছে আমার চলে আসতেছে। সো আমি দেখলাম যে আমি যদি শুধু এই মেইন বইগুলো পড়ে যাই, আমি যদি 65টা কোশ্চেনের 65টাই পারি, তাহলে আমার 100-র মধ্যে 65 কনফার্ম। দেন আমার বাকি থাকে হচ্ছে জিকে আর ইংলিশ। জিকে আর ইংলিশ একটু যদি পড়াশোনা করি, ওই যে আমাদের বলা হয় যে মেডিকেলে বিসিএস এর কোশ্চেন, তারপরে ঢাকা ভার্সিটির কোশ্চেন, এগুলো সলভ করলে মোটামুটি জিকে ইংলিশ কমপ্লিট হয়ে যায়। সো ওইখান থেকে যদি আমি 15 নাম্বারও পাই, তাহলে আমার 65 আর 15 মিলে কত হয়, 80। 80তে কিন্তু আমাদের সময় ঢাকা মেডিকেল চলে আসতো। সো আমার ওই জায়গা থেকে কনফিডেন্স আসছে যখন হচ্ছে আমি মনে হয়েছে যে ইঞ্জিনিয়ার হব। সো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তখন আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে আসছি। কোশ্চেন ব্যাংক নিয়ে এসে সেম কাজ করছি যে এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে দেয়, তারা কোথা থেকে দেয়। সো আমি জানতাম যে আমার কোশ্চেন কোথা থেকে আসবে। সো তুমি যদি আগে থেকেই কোশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে হচ্ছে তোমার অলরেডি আইডিয়া থাকবে, তুমি 60% কোশ্চেন আনসার মানে একটা ধারণা করতে পারো যে তোমার কোথা থেকে আসবে। সো এই কোশ্চেন ব্যাংক সলভিংটার উপরেই হচ্ছে অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশন স্ট্র্যাটেজিটা বেস ছিল। তানভীর ভাইয়া, আপনার অ্যাডমিশন ফেজটা কেমন ছিল? আসলে অ্যাডমিশন ফেজটার কথা বললে আমরা সবসময় হচ্ছে কম্পিটিশন এবং কতটুকু হার্ড এই পার্টটা বলি, বাট এটা যে কত বড় একটা ইমোশনাল বার্ডেন, এটা নিয়ে কিন্তু আমরা কেউই হচ্ছে কথা বলতে চাই না, বা এটা নিয়ে আমরা বলতে চাই না। কারণ মনে হয় কি যে ইমোশনাল ব্যাপারটা একটা স্টুডেন্ট নিজে হ্যান্ডেল করবে। কিন্তু আমি যখন হচ্ছে অ্যাডমিশন ফেজে ছিলাম, আমরা হচ্ছে দুইজনই করোনা ব্যাচ, তো হচ্ছে আমাদের অ্যাডমিশনের ফেজটা বা ওই সময়টা হচ্ছে এত ইজি ছিল না। আমাদের কিন্তু পরীক্ষার কোনো ওরকম টেন্টেটিভ ডেট ছিল না। এই সব কিছু মিলিয়ে না আসলে আমাদের একটা টার্গেট সেট করা এবং সেই টার্গেট অনুযায়ী হচ্ছে পড়াশোনার যে ব্যাপারটা, এটা হচ্ছে অত ইজি ছিল না। যেমন আমি হচ্ছে অনেকবার টার্গেট শিফট করছি, মানে সাদমান যেরকম হচ্ছে ওর একটা ইচ্ছা শিফট হয়েছে, আমার কিন্তু ওরকম না। আমার অ্যাডমিশন ফেজে হচ্ছে আমি আমার টার্গেট শিফট করছি, ইঞ্জিনিয়ারিং ইউনিট সব কিছু আমার এক্সপ্লোর করা হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার ফ্যামিলি থেকে প্রেশার ছিল যে তুমি হচ্ছে ট্র্যাকের বাইরে চলে যাচ্ছ, তুমি হচ্ছে ডি ইউনিট দিবা, তখন ডি ইউনিট ছিল, এখন হচ্ছে বি ইউনিট হয়ে গেছে, তো তুমি সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট পড়বা, তো তোমার লাইফে তো তুমি তোমার অপরচুনিটি অনেক লিমিটেড করে ফেলতেছো। তো এরকম প্রেশার ছিল, এক্সপেকটেশনস তেমন কোনো কিছুই ছিল না। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন ছিল আমার মাথার উপরে, যে তোমার কাছে হচ্ছে প্রাইভেট কখনো একটা অপশন না, আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তো আমার কাছে মনে হয় কি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশের যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি পার্সু করে, তাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা এরকমই, তারা হচ্ছে প্রাইভেট অ্যাফোর্ড করতে পারবে না, আমাদের এটা হচ্ছে লাস্ট অপশন। তো সবসময় হচ্ছে নিজের যে মাথাটা বা ব্রেইনটা, এটাকে তুমি যদি হচ্ছে বেশি প্রেশার দাও, আমি তোমাদের কি বলতেছি, ধরো প্রেশার দিলে না তোমার এফেক্টিভিটিটা হচ্ছে কমে যায়। তুমি ধরো হচ্ছে তোমার অ্যাডমিশনের 100% টাইমের মধ্যে যদি 40% টাইম টেনশন করো বা 50% টাইম টেনশন করো, তাহলে কিন্তু ওই টাইমে তুমি প্রোডাক্টিভ কোনো পড়াশোনা করতে পারবে না। আর আরেকটা জিনিস আমি অত বড় করব না, সেটা হচ্ছে যে ধরো তুমিও স্টুডেন্ট, ওকে, ওই যে ধরো হচ্ছে চট্টগ্রামের কোনো একটা অজপাড়া গা থেকে একটা ছেলে উঠে আসছে, ও স্টুডেন্ট। তোমাদের দুইজনের মধ্যে তফাৎটা কোন জায়গায় জানো? তুমিও হচ্ছে বই নিয়ে বসে থাকো, সেও থাকে, তুমিও 12 ঘন্টা পড়ছো, সেও 12 ঘন্টা পড়ছে, বাট তফাৎ হচ্ছে টেকনিকে। আর সেই টেকনিকের সাথে হচ্ছে সাদমানের কথাটা যায় যে তুমি টেকনিক নিজে বের করবা, কোচিংয়ের ওই ভাই, ঠিক আছে, ফারুক ভাই, ওমর ভাই কি বলছে, এগুলা দিয়ে হচ্ছে লাভ নেই। ওকে, তুমি কোয়েশ্চেন ব্যাংক দেখতেছো, আগে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। একটা ইউনিটের পরীক্ষা দিবা, তুমি 7 দিন কোয়েশ্চেন ব্যাংকই দেখো। তোমরা আগে কি করো কি, আমরা হচ্ছে মেইন ম্যাচটা খেলবো একবারে গিয়ে, এভাবে হয় না, নেট প্র্যাকটিস করতে হয় আগে। ওকে, নেট প্র্যাকটিস না করলে তুমি বুঝবা না যে বলটা আসলে কীভাবে পড়ে। তো আগে বলের টাইপটা বুঝতে হবে, বোলার কীভাবে বল করতে পারে এটা বুঝতে হবে। সব কোশ্চেন কিন্তু সব জায়গায় আসে না। যেমন সবচেয়ে বেশি হচ্ছে আমি যে কোশ্চেনটা পাই যে ভাই আমি হচ্ছে ডিউ সি ইউনিটের প্রিপারেশন নিছি, আমি বাংলা যেভাবে পড়ছি না ভাই, বি ইউনিটের বাংলা ওরকম না, স্বাভাবিক, ইউনিট আলাদা। সি ইউনিটে হচ্ছে বাংলাটা ধরো হচ্ছে এটা মানে সাবঅর্ডিনারি, মানে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে ওদের মেইন সাবজেক্টের মধ্যে পড়ে না, কমার্সের। আর বি ইউনিট এটা মেইন। তো কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হবে, তোমরা জানো না, কেউ পড়ো নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আইডেন্টিফাই করতে পারেন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যদি এমন হতো যে আপনি যে কোনো একটা প্রফেশন বেছে নিতে পারতেন আপনার ইচ্ছা মতো, এমন না যে আপনি অনেক টাকা কোনটা ইনকাম করতে পারবেন সেই অনুযায়ী ডিসিশন নেবেন, মনে করেন যে এখানে টাকা পয়সাটা ম্যাটার করে না, অথবা আপনি যেখানেই যাবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইনকাম করতে পারবেন, তো পিওরলি আপনার ইন্টারেস্টের উপর বেস করে বা আপনার প্যাশনের উপর বেস করে যদি চুজ করতে হতো, তাহলে আপনি কোন প্রফেশনটা চুজ করতেন? আমার প্যাশন যদি চুজ করতে হয় প্যাশন ওয়াইজ, তাহলে মনে হয় যে মানে প্রফেশনটা অনেকটা টাকা পয়সা রিলেটেডই হয়ে যাবে। বাট ওটা থেকে যদি বাইরে আসি, যে ধরো একদম মন থেকে যেটা ইচ্ছা করে, আমার ছোটোবেলা থেকে হচ্ছে বিভিন্ন ডিটেকটিভ সিরিজগুলো হচ্ছে ভালো লাগতো, মানে গোয়েন্দা ডিটেকটিভ যেগুলো আছে, আমি হচ্ছে এটা সিরিজও দেখতাম, বইও পড়তাম। ব্যোমকেশ বক্সী, তারপর হচ্ছে ফেলুদা, সব কিছুই হচ্ছে আমার পড়া, সব কিছু। তিন গোয়েন্দা, হ্যাঁ, এগুলাও পড়া। তো ছোটোবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে বড় হলে হচ্ছে আমি এই জিনিসগুলো লিখবো, ওকে, এই টাইপের ডিটেকটিভ নোভেলগুলো হচ্ছে লিখবো।
কিন্তু হচ্ছে বাংলাদেশের এখন সোশিও ইকোনমিক অবস্থা যত বড় হয়েছে বুঝছে আসলে এরকম চিন্তা করে লাভ নাই। এটা কখনো যদি অত টাকা পয়সা হয় অবসর সময় হচ্ছে লেখার চেষ্টা করা যেতে পারে। তো আমি যদি আসলেই জীবনে ওরকম সুযোগটা পেতাম যে আমি আমার এই ড্রিমটা পার্সু করতে পারবো টাকা পয়সার চিন্তা না করে, তাহলে হচ্ছে আমি এটা করতাম নিঃসন্দেহে। সাদমান ভাই আপনি কি চুজ করতেন? আমি ডক্টরই। ডক্টরই হতে চাইতেন? বোরিং। আসলেই যদি এমন হতো যে আপনি আপনার 5 বছর আগে বা 10 বছর আগে যেকোনো একটা আপনার একটা ইয়াঙ্গার সেলফের সাথে দেখা হতে পারতো এবং আপনি তাকে কোনো একটা পরামর্শ দিতে পারতেন, তাকে কোনো একটা কিছু বলতে পারতেন, কি বলতেন? অনেকে বলে না যে পিছনে গেলে হচ্ছে আমি এই মিস্টেকটা ঠিক করার ট্রাই করতাম। আমি অ্যাকচুয়ালি এরকম কোনো মিস্টেক খুঁজে পাই না, কারণ আমার লাইফে একটা পিভটিং মোমেন্ট ছিল হচ্ছে আমার এসএসসি পরীক্ষা। সো মানে আমার লাইফটা বলা যায় এখন পর্যন্ত ডিফাইন করে দিছে ওই মোমেন্টে। এসএসসি পরীক্ষা, এসএসসি ক্লাস 10-এর যে টপ করছিল না? না, কারণটা আমি বলতেছি সেটা হচ্ছে যে আমি ক্লাস 8 পর্যন্ত উপপাদ্য মুখস্থ করতাম। এটা মনে হয় আমরা সবাই করছি, তাই না? উপপাদ্য মুখস্থ করার ফলে কি হতো যে পরীক্ষার হলে গিয়ে আমি আমার ফ্রেন্ডকে এরকম, আমার মনে আছে আমি জিজ্ঞেস করছি, এই একটা কোশ্চেন আসছে আর কি উপপাদ্য, আমি বলছি এটা কি বইয়ের 6 নম্বর উপপাদ্য না বইয়ের 3 নম্বর উপপাদ্য? না আমি জানি না এটার ভিতরে কি আছে, এটা 6 নম্বরে 6 নম্বরটা মুখস্থ দেখবো, 3 নম্বরে 3 নম্বরটা মুখস্থ দেখবো। সো ক্লাস 8-এর পরে হচ্ছে আমার বাসার পাশে একটা স্যারের সাথে পরিচয় হইলো আমার। উনি হচ্ছে আমার ফ্রেন্ডকে পড়াইতেন। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ব্যাডমিন্টন খেলতে গেছি। কোর্টে গিয়ে আমার বাবা হচ্ছে ওকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি কি হয়তো পড়াশোনা করতেছো কিনা, কোথাও পড়াশোনা শুরু করছো কিনা ক্লাস 9-এ? তো ও বলছে যে হ্যাঁ আঙ্কেল, আমার তো একটা স্যার আছে, স্যারের কাছে আমি পড়াশোনা করতেছি। তো বাবা বললো যাচ্ছে ঠিক আছে, তাহলে তুমি সাদমানকেও নিয়ে যাও। তো গেলাম স্যারের কাছে। স্যারের কাছে প্রথম দিন গিয়ে হচ্ছে আমার মাথায় হাত, কারণ স্যার আমাকে বলছে যে বইয়ের সব ম্যাথ করতে হবে, এভরিথিং, বইয়ের ভেতরে কালো অক্ষর যা আছে সব পড়তে হবে। এবং আমরা কিন্তু ম্যাথ বইয়ের কেউ থিওরি পড়ি না, আমরা শুধু অনুশীলনে সলভ করার ট্রাই করি না। স্যার বলছে আগে থিওরি পড়তে হবে, তারপরে অনুশীলনে সলভ করতে হবে। তো ওই স্যারের ঘটনাটা হচ্ছে আমার এরকমও দিন গেছে যে আমি ফজরের নামাজ পড়ে হচ্ছে স্যারের বাসায় গেছি, আমি আমার বাসায় আসছি হচ্ছে দুপুর 12টায়। সো ইন দ্য মিন টাইম স্যার হয়তো আমাকে সর্বোচ্চ সময় দিচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, বাকি পুরো সময় হচ্ছে আমি নিজে নিজে হচ্ছে ম্যাথ করছি। সো ওই স্যারই হচ্ছে সর্বপ্রথম আমার মাথায় এই জিনিসটা ঢুকাইছে যে বইয়ের সব কিছু পড়তে হয়, এবং কেউ যদি নিজে নিজে ট্রাই করে তাহলে সে অ্যাকচুয়ালি ম্যাথ ফিজিক্স এগুলো নিজে নিজে কিছুটা হইলেও বুঝতে পারে। হয়তো সব কিছু বুঝতে পারবে না, বাট কিছু হইলেও সে বুঝতে পারবে। সো ওই টাইমটা থেকে হচ্ছে আমি সায়েন্সকে এক্সপ্লোর করা শুরু করছি। সো ওই সময় থেকে আমার মাথায় একটা জিনিস ঢুকছে যে এভাবে যদি আমি পড়াশোনা করি তাহলে হয়তো কিছু একটা করা যায়। টেস্ট পরীক্ষার পরে আমার হচ্ছে আমার স্কুলে একটু ওই যে বলা হয় না যে প্রথম দিকের 3-4 জন স্টুডেন্টের মধ্যে একটু রেষারেষি থাকে, যে একজন ভালো করলে আরেকজন হচ্ছে বলে যে কেন ভালো করলো। টেস্ট পরীক্ষার রেজাল্টের পরে হচ্ছে আমার রেজাল্ট আসছে কম্বাইন্ড থার্ড, মানে থার্ড আমাদের 2 জনই ছিল, তো তার মধ্যে আমি একজন। তো ওই সময় যে আমার সাথে থার্ড হয়েছে এবং যে ফার্স্ট হয়েছে এই 2 জনের সাথে হচ্ছে আমার মানে খুব একটা দ্বন্দ্ব টাইপের ছিল। মানে ওরা কেন জানি আমাকে পছন্দ করতো না, আমিও হচ্ছে পছন্দ করতাম। সো হচ্ছে ওরা দেখা গেলো যে এটা নিয়ে একটু মক টক করলো যে এই এত ইয়ে কী হয়েছে এই টাইপের। তো ওইটাতে হচ্ছে আমার খুব ইজ্জতে লাগছে। তো ইজ্জতে লাগার কারণে কি হলো, টেস্ট পরীক্ষার পরে আমাদের 3 মাস সময় পাওয়া যায় এসএসসির আগ পর্যন্ত। আমার মনে আছে ওই 3 মাসের দিনে 16 ঘন্টা পড়ছি, মানে 16 ঘন্টা মানে একদম গনা 16 ঘন্টা। রাত 10টা বাজে আমি ঘুমাবো, রাত 10টা বাজেই ঘুমাবো, ভোর 5টা বাজে উঠবো, মানে ভোর 5টা বাজেই উঠবো, এবং 5টা থেকে যে রাত 10টা পর্যন্ত এই টানা আমি সারাক্ষণ খালি পড়ছি। তো এইটার ফলে কি হয়েছে, এসএসসি পরীক্ষার যখন রেজাল্ট দিছে, তো স্যারের কাছে মজার তুমি মনে একটু পরে আমাকে এমন একটা কোশ্চেন করবো যে আমার লাইফের মজার কোনো ঘটনা আছে কিনা। তো এইটাই হচ্ছে আমার লাইফের একমাত্র মজার ঘটনা। সেটা হচ্ছে আমি একবার স্যারের বাসায় গেছি, মানে রেজাল্টের পর। সব মজা কেন স্যারের সাথে, বুঝেন লাইফে অন্য কিছু নাই? না আমি তো হচ্ছে ওই নার্ড টাইপেরই ছিলাম। সো আমার মজার জিনিসগুলো সবই পড়াশোনা রিলেটেডই। আর আমি মাঠে ক্রিকেট খেলতে গেলে দেখা গেছে বল করলে বল প্রত্যেক 6টা বলে 6টাই ওয়াইড হয়েছে, আমি তো পরের দিন খেলতে যাই রে। আর ফুটবল খেলতে গেলে যে জিনিসটা হয়েছে, আমি যতবারই ফুটবল মাঠে নামছি কোনো না কোনো ইনজুরি নিয়ে উঠছি। স্যারের বাসায় হচ্ছে আমি গেছি এসএসসি পরীক্ষার পরে, স্যারের কাছে হচ্ছে ভিকারনেসের ফার্স্ট গার্ল পড়তো। তো এসএসসি পরীক্ষায় 8th হইছে, ও আমার সিএমসিতে পড়ে। ও জানো না সিএমসি বাবার জানা গেছে। আচ্ছা ও হচ্ছে 8th হয়েছিল এসএসসি পরীক্ষায়। তো স্যারের বাসায় আমি যাওয়ার পরে এমনি স্যারের সাথে দেখা করতে গেছি যে ইন্টারমিডিয়েটে স্যার কী করবো না করবো এগুলোর জন্য। স্যার আমাকে খুব শোনাইতেছে, হ্যাঁ ওই মেয়ে তো 8th হয়েছে, দেখো পড়াশোনা করলে ওর মতো করতে হয়, এই সেই অনেক কিছু শোনাচ্ছে। এরপরে আমি হাসতে করে বলছি স্যার আমি সেকেন্ড হয়েছি। এটা বলার পরে স্যার আর কথা বলে না। মেয়ে কি সামনে ছিল? না ও ছিল না। দরকার এটা ছিল ছিল। আমার লাইফের খুব মজার একটা ঘটনা। এরপর আমাদের হচ্ছে স্কুলের আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে এখন বুয়েটে পড়তেছে। এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট, মানে এক্সট্রিম ব্রিলিয়ান্ট লেভেলের কিছু স্টুডেন্ট থাকে, ও হচ্ছে ওদের মধ্যে একটা।
তো ওর সাথে হচ্ছে মানে আমি কখনোই স্কুলে ফার্স্ট হইনি, ওর সাথে হচ্ছে আমার কেন জানি হচ্ছে মানে ঝগড়া লেগে যেত, মানে ও আমাকে মানে কেন জানি ওর প্রতিদ্বন্দ্বী মনে করতো, বাট আমি হইতাম ধরো হচ্ছে 4th 5th এরকম, 2nd 3rd বইয়ের সাথে ওর অত শত্রুতা ছিল না আমার সাথে যতটুকু ছিল। তো ও হচ্ছে এরকম টেস্ট পরীক্ষার পরে সমস্যা হচ্ছে ওর বাবা আর আমার বাবা হচ্ছে আমার ফ্রেন্ড। তো ও টেস্ট পরীক্ষার পরে হচ্ছে এরকম যে ও ফার্স্ট হয়েছে আমি 4th হয়েছে এই টাইপের কথাবার্তা। তো যখন আমাদের এসএসসির রেজাল্টটা দেয় তখন হচ্ছে আমি দেখতেছি যে আমার বাসায় খালি হচ্ছে মানে কল আসতেছে, কল আসার পরে হচ্ছে ওর আম্মু কল দিছে আমার বাবাকে কল দিয়ে জিজ্ঞেস করছে যে আপনার ছেলে কত নাম্বার পাইছে। অ্যান্ড বিষয়টা হচ্ছে আমার এসএসসির রেজাল্ট কিন্তু আমি নিজে বের করতে পারিনি, আমার চাচ্চু বের করে দিছে। তো বাবা ওই চাচ্চুর কাছ থেকে নাম্বার নিয়ে বলতেছে, তো ওই পাশ থেকে দেখি যে মানে কণ্ঠ আস্তে আস্তে লো হইতেছে। তো আমার বাবা হচ্ছে কী ব্যাপার, কী সমস্যা। তো মানে যখন আমার নাম্বার বলতেছে যে 100 100 99 98, ওই পাশ থেকে ভয়েস লো হইতেছে। তো বাবা বুঝে না অ্যাকচুয়ালি যে কী হয়েছে ঘটনাটা, আমিও বুঝি নাই। তো তখন বাবা জিজ্ঞেস করছে যে কী হয়েছে, সমস্যা কি, ও কত নাম্বার পাইছে। তখন বাবা দেখে যে ওর সাথে আমার নাম্বারের ডিফারেন্স প্রায় 30 থেকে 40। এইটার পরে হচ্ছে মানে এই জায়গাটা তো আমি মানে বলা যায় না যে সুইট রিভেঞ্জ একটা কথা আছে না সেইটা। বাট এরপরে আমরা দুইজনই ভালো জায়গায় আসছি। এখন স্কুল লাইফে যারা হচ্ছে একটু নার্ড টাইপের থাকে তাদের মধ্যে এই ধরনের প্রতিযোগিতাগুলো অ্যাকচুয়ালি থাকা ভালো, কারণ আমি আমার ওই ফ্রেন্ডের প্রতি কৃতজ্ঞ। কারণ ও যদি আমাকে ওই সময় পুশ না করতো তাহলে হয়তো আমি এতক্ষণ পড়াশোনা করতাম না। কারণ দিনে 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করা এটার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে জেদ লাগে। তোমরা এই যে এখন মেডিকেলে পড়তেছি, এখন কিন্তু দেখা যায় প্রতিদিন 1 ঘন্টাও পড়তে বসি না, কারণ ওই জেদটা নাই যে আমাকে কাউকে কিছু করে দেখাইতে হবে। সো আমাদের ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত যেহেতু হচ্ছে আমাদের পাবলিক ভার্সিটির সিটগুলো লিমিটেড, আমাদের দেশে কিন্তু অনেক প্রাইভেট ভার্সিটি আছে। সেই প্রাইভেট ভার্সিটিগুলোর কোয়ালিটি আমাদের অনেক পাবলিকের চেয়ে অনেক ভালো। বাট আমরা ওই প্রাইভেটগুলোকে কেন হচ্ছে আমরা আমাদের গণার মধ্যে আনি না, কারণ ওগুলো আমরা এফোর্ড করতে পারি না। আমরা যদি এফোর্ড করতে পারতাম তাহলে আমি, তানভীর, তাসমিয়া আমরা সবাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রেফার করতাম, তাই না? সো যেহেতু আমাদের ওই ফিনান্সিয়াল একটা বাইন্ডিংস আছে, এই জন্য আমাদেরকে পড়াশোনা চালায় যাওয়ার জন্য, অনার্স করার জন্য আমাদের হাতে একটাই অপশন, সেটা পাবলিক ভার্সিটি। সো যেহেতু আমাকে এদিক দিয়ে আটকায় ফেলা হয়েছে, কোনো না কোনোভাবে আমাকে পাবলিক ভার্সিটি ক্র্যাক করতেই হবে। সো এই জন্য আমাকে প্রেশার নিয়ে হইলেও পাবলিক ভার্সিটির জন্য আমাকে পড়াশোনা করতে হবে। আর এই প্রেশারটা দেওয়ার জন্যই হচ্ছে এই পিয়ার প্রেশারটা খুব ভালো কাজ করে। বাট এইটা আবার অনেকে এরকম হয় যে অনেকে হচ্ছে তোমার বুলি টাইপের হয়ে যায়, মানে সে মানে অনুপ্রেরণার জায়গায় জিনিসটা হচ্ছে তার জন্য প্রেশার হয়ে যায়, খারাপ ডিপ্রেসিং হয়ে যায়। সো ওইটা আবার খারাপ। বাট কেউ যদি তার পিয়ারদের থেকে অনুপ্রেরণা নেয় যে ও তো এই জায়গায় ভালো করছে, চান্স পেয়েছে, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে ভালো করি বা ওর চেয়ে আমি ভালো করি, সো সেই ক্ষেত্রে হচ্ছে পিয়ার প্রেশারটা কাজ করে। সো আমি আমার স্যার এবং আমার ওই বন্ধু দুইজনের কাছেই কৃতজ্ঞ। আর তোমার আরেকটা কোশ্চেনেরও বোনাস আনসার দিয়ে দিলাম যে আমার লাইফে কোনো মজার ঘটনা আছে কিনা। এই তানভীর ভাই, আপনি যদি এরকম নিজের কোনো একটা আগের একটা ভার্সনকে কোনো একটা কথা বলতে পারেন। অলরেডি বোর্ড হয়ে গেছি, মানে আমার মাথায় আসতেছে না যে কি বলা উচিত, কারণ আমি হচ্ছে এরকম নার্ড মানুষের সাথে কোএক্সিস্ট করতে পারি না অত সহজে। আমি কখনোই নার্ড ছিলাম না। এই মেডিকেল আমরা গণায় ধরি না, দে আর বোরিং। মেডিকেলে অনেক চিল লোক আছে, আমি হয়তো ওদের চিনি হচ্ছে আর জায়গা দ্বারা নাচতে পারে, এটাই হলো চিল পাবলিকই হয়ে গেছে। দাবি করতেছে। আপনি যে গল্প বললেন এরপর আমি ভয় আছি, আমি মনে হয় 1 মাস মিলাও 16 ঘন্টা পড়ি না। আপনি একদিন না, আমি আমার লাইফে ওই 3 মাসই হচ্ছে 16 ঘন্টা পড়াশোনা। আমি অ্যাডমিশন ফিজে 16 ঘন্টা ও পড়াশোনা। আচ্ছা, আমি আবার ট্রমাটাইজড হয়ে গেছি 16 ঘন্টা শোনার পরে, বলে এতক্ষণ কেমনে পড়ে। 6-7 ঘন্টা পড়াশোনা করছে হাইয়েস্ট। এমনও দিন গেছে অ্যাডমিশন আমি 2 ঘন্টা পড়াশোনা করি। এটা আমার কাছে মনে হয় মানে অনেস্টলি বলতেছে না, কারণ মেডিকেল অ্যাসপিরেন্ট অ্যাডমিশনের আগে অনেক পড়াশোনা না, করে। আমি ওরকম পড়াশোনা করি। এখন বলতেছে আর কি। এখন কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় কি, মানে সাদমানের একটা পয়েন্ট যে হচ্ছে লাগে যে পিয়ার প্রেশার। আমি হচ্ছে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, তুমিও ছিলা। আমরা একটা কালচার দেখছি স্কুলে, এই কালচারটা কিন্তু শুধুমাত্র মণিপুরের কালচার না, এটা সব জায়গারই কালচার। সেটা হচ্ছে ওই যে টপ 10 জন স্টুডেন্ট এবং ওই 10 জন স্টুডেন্টের মা, ওকে মানে লাইক স্কুলে যাইতো না। আলহামদুলিল্লাহ অনেক অনেক 10 জনে থাকতাম, আমার অনেক বাচ্চারা বেঁচে গেছে এটার জন্য, ঠিক আছে। গেলে হচ্ছে মারা যেত। আমি দেখতাম রোল 1 2 3 এর মা মানে লিটারালি হচ্ছে মানে অন্য গার্ডিয়ানদের সাথে কীরকমভাবে বিহেভ করতো ওইটা পরে হিসাব, বাট ওনারা ওনাদের ছেলেদের সাথে যেরকম প্রেশারাইজ আচরণ করতে হলো, সেটা গণ্ডির মধ্যে রাখতো এদেরকে, যে তুমি কিছু করতে পারবা না। এদেরকে আমি না কখনো হইতেছে ওই যে ফাইনাল স্পোর্টসের দিন হচ্ছে মাঠে দেখতাম না। এদেরকে হচ্ছে কখনো ওই যে লাইক স্কুলের শেষ দিক দিয়ে হচ্ছে বাইরে আড্ডা ধরে টেন্ডেন্সি খুব বেড়ে যায় সন্ধ্যার পরে, ওকে একটু বড় বড় ফিল আসে নিজের মধ্যে, এদেরকে আমি কখনো আড্ডায় দেখতাম না। ওকে, কিন্তু আবার এদেরকে আমি হচ্ছে লাইক কোনো
মানে চিল করার মতো কাজকর্ম এগুলো তো দেখতাম না। মানে এরা কখনোই হচ্ছে কোনো রিল্যাক্সিং কিছু করতো না, অলওয়েজ পড়াশোনা করতো। বাট সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা এই জায়গাতে, দেখো সাদমান নার্ড ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার, বাট ডিফারেন্সটা এখানে সব নার্ড কিন্তু সাকসেসফুল হয় না। কেন হয় না? কারণ হচ্ছে তাদেরকে অতটুকু প্রেশার দেওয়া হয়েছে। আমি আমার এক ফ্রেন্ডকেই দেখছি, আমার ফ্রেন্ড হচ্ছে লাইক 1 থেকে 5 রোলের মধ্যে ছিল, মণিপুরের 1 থেকে 5-এ থাকা মানে অনেক। তো 1 থেকে 5-এর মধ্যে থাকার পর আমি দেখতাম কি ওর একটা রুটিন করা থাকতো পড়াশোনার, এবং কখনোই মানে সাদমানের মতো এই যে লাইক 10টায় ঘুমাবো 5টায় উঠবো, ওর কোনো ব্যত্যয় ঘটতো না, রুটিনটার বাইরে যেত না। কিন্তু যখন অ্যাডমিশন ফেজে আসলো, মানে মোটামুটি তো আমরা আমাদের সাকসেসটা ডিফাইন করি হচ্ছে অ্যাডমিশন দিয়ে, অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে। অ্যাডমিশন ফেজ যখন আসলো আমি দেখলাম যে ও কোনো জায়গায় হচ্ছে ভালো করতে পারতেছে না। ব্যাপারটা কি এরকম ছিল যে ও ভালো স্টুডেন্ট না, না, অলওয়েজ হচ্ছে কম্পিটিশন করে হচ্ছে রোল 1, 2, 3-এর মধ্যে থাকতো এবং হচ্ছে সবার সাথে মানে কম্পিট করতে পারতো। তো হঠাৎ করে কি হলো, এই যে প্রেশারটা, আমার কাছে মনে হয় কি সবসময় হচ্ছে নার্ডকে দেখে অ্যাডমায়ার করার ব্যাপারটা আসলে ঠিক না। কারণ আমাদের লাইফের ফোকাসটা না শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক হচ্ছে এখানে নিয়ে যায়। আর শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক নিলে হচ্ছে আসলে ওই মানে ছোটোবেলার যে মজাটা বা হচ্ছে আমাদের যে একটা বয়স ছিল যখন আমাদের এনার্জি ছিল, আমাদের ইমোশনগুলো আরও সুন্দরভাবে জেনারেট করতো তখন। এখন আমাদের ইমোশনগুলো ওরকম সুন্দরভাবে জেনারেট করে না, অনেক বেশি প্রেশারাইজড ফিল করি আমরা। আমাদের মনে হয় এখন অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়া উচিত। যখন হচ্ছে আমরা ইমোশনাল ছিলাম, ইমোশনাল থাকার সময় ছিল, তখন আমাদেরকে প্র্যাকটিক্যাল হইতে বাধ্য করা হয়েছে যে তোমাকে পড়তে হবে, তোমাকে টপ 100-এর মধ্যে থাকতে হবে। আমি একটা কথা তোমাদেরকে বলবো, আমি কখনোই হচ্ছে আমার স্কুলের টপ 10-এ ছিলাম না, স্টিল আই গট আ গুড পজিশন ইন ডিউ। ওকে, তো ব্যাপারটা এরকম না যে তোমার স্কুলে ব্রাইট স্টুডেন্ট থাকতে হবে, কলেজে হচ্ছে সব সাবজেক্টে পাস করতে হবে, করোনাটাতে ফেল, কোনো সমস্যা নাই। ওকে, তুমি ধরো হচ্ছে তোমার একটা বুয়েটের টিচারের কাছে গেলা, মানে বুয়েটের টিচার আর ডিউ টিচারের মধ্যে তফাৎ কি জানো? বুয়েটের টিচারের কাছে গেলা, ফেল করছে, তো লজ্জায় মরে যাবে, তুমি ফেল কিভাবে করলা? আইসিটিতে ফেল করছে, আমি বললাম যে তুই এইবার কেন, পরের বারও কর, কোনো সমস্যা নেই। ওকে, ফেল কর, কিন্তু হচ্ছে মেইন পরীক্ষায় ভালো কর, পড়াশোনাটা মাথায় ঢোকা, এর বাইরে হচ্ছে এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। তো আমার কাছে মনে হয় যে স্কুল লাইফটা এমন হওয়া উচিত। আর আমি যদি আমার মানে কোশ্চেনটা যেটা ছিল আমি ভুলে গেছি, এত কথা বলছে। ওকে, তো আমি ভুলে গেছি, আসলে ওরা কথা বলতে পারে না, বুঝতে পারছো, মানে সুযোগ পায় না তো। আর এদের হচ্ছে কোনো লাভ লাইফও হয় না যে মানে বাসায় গিয়ে যে পার্টনারে বলবে কিছু, না আমার নাই, স্টিল আই গট পিপল টু টক। ওকে, মানে আমার ছেলে মানুষ কথা বলার আছে, তোমরা অন্য কিছু ভাইবো না। তো হচ্ছে আমি যদি আমার ছোটোবেলার মানে সেলফকে যদি কোনো একটা অ্যাডভাইস দিই, আমি বলবো কি যে তুমি এই যে ভাবতেছো না যে তোমার হচ্ছে এইচডব্লিউ করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, বা হচ্ছে তোমার অনেক নাম্বার পেতে হবে, এইসব চিন্তাটা একটু বাদ দাও। ওকে, আমি আমার সেলফকে গেলে এটাই বলতাম। আমি যখন স্কুল কলেজে ছিলাম আসলে আমি দেখছি প্রেশার নিয়ে কোনো লাভই হয় না। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখছি, ওরা খুবই ভালো স্টুডেন্ট, বাট এত প্রেশার নিত যে আসলে পরীক্ষায় গিয়ে তারা হচ্ছে জিনিসটা আর ধরে রাখতে পারে নাই, তাদের মাথা ধরে রাখতে পারে নাই। ইভেন অনেকে আছে, ধরো হচ্ছে আমাদের সিনিয়রদের বলো বা হচ্ছে সেম এজ বলো, এরা খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল, অ্যাডমিশনে গিয়ে এরা প্রেশারে, যে সাদমান যেটা বলতেছিল যে হচ্ছে এক্সপেকটেশনের প্রেশার, মানে আমার উপরে অনেকের এক্সপেকটেশনস, আমি রোল 1 ছিলাম, আমি রোল 2 ছিলাম, আমার ব্যাচের টিচার হচ্ছে অনেক এক্সপেকটেশনস রাখে, আমার বাবা মা এক্সপেকটেশনস রাখে, আমার প্রতিবেশীরা, ওই মনে করো পাশের বাসার আন্টিরা, এরা ধরে রাখছে যে আমি টপ করবো বুয়েটে। এই চিন্তায় হচ্ছে এরা পিরিটা পর্যন্ত পাস করতে পারে না বুয়েটের, গিয়ে হচ্ছে ফেল করে, কারণ মাথায় প্রেশার অনেক ভাই। তো আমি তোমাদেরকে বলবো যে পড়াশোনা বাদে যা করার না, এই স্কুল লাইফে 6 to 10 এগুলা করো। ওকে, অন্য কিছু ভাবলে চলবে না, আমি অন্য কিছু মিন করতেছি না। খেলাধুলা করো, মাঠে যাও, ওকে, ক্লাবিং করো, ডিবেট শেখো, সায়েন্স ফেয়ারে যাও, এক্সটেম্পোর স্পিচ দাও, ওকে, তারপর হচ্ছে ট্যুর দাও, সমস্যা নাই। মানে ট্যুর মানে ওই যে এখন যদি ক্লাস 10-এর থাকা অবস্থায় বান্দরবান চলে যাও তাইলে হবে না। আমি বান্দর ছিলাম, তাই হচ্ছে এসএসসির পরে চলে গেছি। আম্মুরে বলছে আম্মু আমি স্কাউটের ক্যাম্পে যাচ্ছি, টাকা পাইলি কই? আমি টাকা হয়ে গেছে, সমস্যা নেই। এবার 6 দিন পরে এসে বলছে আম্মু আমি তো বান্দরবানে ছিলাম। এগুলা কিন্তু করা যাবে না। হ্যাঁ, আমি তো মনে করো যে বললো আর কি করতে। হ্যাঁ, মানে তোমরা করো, মানে এখন ওরাও কিন্তু ভাইয়াকে হচ্ছে বলবা না যে ভাইয়া বলছে, ভাইয়া তো বলছে কইরো না। আমি হচ্ছে প্রচুর ক্যাম্পিং করছি, ট্যুর দিছি, আমার বাইরে থাকার অভ্যাস অনেক। ওকে, এরা ঘরের মধ্যে বসে থাকতো কেমন আমি জানি না, আমার কাছে এখনো ঘরের মধ্যে বসে থাকা পসিবল না। তো ঘরের বাইরে যাও, মানুষের সাথে মিশো, সমস্যা নাই, কিন্তু বুঝে শুনে মিশতে হবে, বাট লাইফটা এনজয় করো। কিন্তু পরে গিয়ে তোমরা যখন হচ্ছে আমার মতো বড় হবা, বুঝতে পারছো, এই যে ধরো হচ্ছে মাথার চুল আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ এত বড় হয় না কিন্তু স্টিল কমতেছে, তো জানি না কেন কমতেছে, কোনো সলিউশন থাকলে আমারে দিও তোমরা একটু কমেন্টে, আমি কোনো সলিউশন ইউজ করতে পারতেছি, আমার চুল কমতেছেই। এটা শুনছি যে টাকা পয়সা বাড়লে নাকি চুল কমতে থাকে আস্তে আস্তে। মেডিকেলের মানুষ টাকা পয়সার হিসাব দিচ্ছে আবার। ওকে, তো তোমরা হচ্ছে লাইক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা করো। এবং আরেকটা জিনিস, এটা তোমাদেরকে বলে রাখি, যখন আমাদের মতো এজে আসবা না, তখন রিগ্রেট করবা যে ছোটোবেলায় কিছু করি নাই।
ওকে, কলেজে কিছু করি নাই, ভার্সিটিতে উঠে মনে হয়েছে আরে ভার্সিটি কত চিল, ওকে কত ভালো মানুষ। ভার্সিটিতে গেলে দেখবা যে আসলে মানুষের রূপটা কীরকম, বুঝতে পারছো? তোমার আশেপাশের মানুষ মুখে মুখে মধু অন্তরে বিষ, শুনছো না? এটাই সত্যি। তো রিগ্রেটটা রাখো না যে ছোটোবেলায় কিছু একটা করছি, এনজয় করছি, আমি এদিক সেদিক গেছি। কারণ বড় হলে না আইদার তুমি ওই সুযোগটা পাবে না, সুযোগ পেলেও না যে ছোটোবেলায় যেটা ভালো লাগা কাজ করতো। হ্যাঁ, মনে করো যে ছোটোবেলায় এমন হয়তো ব্রাজিল হেরে গেছে, আমি ব্রাজিল সাপোর্টার, ওকে ওই ব্রাজিল 7 গোল খাক 8 গোল খাক ডাজেন্ট ম্যাটার, ওকে আমি দল চেঞ্জ করি না। তো ব্রাজিল যখন 7 গোল খাইছিল আমি কান্না করছিলাম, কিন্তু ব্রাজিল যদি এখন 7 গোল খায় আমি কিন্তু কাঁদবো না, কারণ আমার মধ্যে ইমোশনটা কমে গেছে। তো ইমোশন যতদিন আছে ওইটা হচ্ছে ভুল জায়গায় প্রয়োগ না করে আমরা হচ্ছে রাইট জায়গায় প্রয়োগ করবো, ওকে? এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি ভিলেন বানায় দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি আমাকে ভিলেন বানায় দিয়েছে। সত্যি কথা তো ভালো লাগে না। যেটা আমি বলতেছি সেটা হচ্ছে প্রথম পয়েন্ট, আমি দুইটা জায়গায় ওর সাথে এগ্রি করবো। একটা হচ্ছে তুমি নার্ড হবা, সেটা হচ্ছে তোমার নিজের জন্য, কাউকে দেখানোর জন্য না যে আমি নার্ড। তুমি আরেকজনের লাইফ হেল্প করার জন্য তুমি নার্ড হবা না, এবং তুমি নার্ড হবা তখন যখন তোমার দরকার। যেমন আমার এসএসসি পরীক্ষার আগে আমি কিন্তু সারা বছর 9, 10 এই সময় কিন্তু আমি খুব বেশি পড়াশোনা করিনি। আমার যখন এসএসসি পরীক্ষা তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা হয়তো একটা লাইফ ডিফাইনিং মোমেন্ট হইতে পারে। সো ওই সময় আমি 3 মাস খুব বেশি পড়াশোনা করছি। আবার অ্যাডমিশন ফেজ, এইচএসসি লাইফে আমি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিচ্ছু পড়াশোনা করি, কিচ্ছু করি নেই, লিটারালি হচ্ছে আমার কোনো পড়াশোনা করিনি আমি। সো তারপর যখন টেস্ট পরীক্ষা হয়ে গেল তখন আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ, এখন তো কোথাও না কোথাও চান্স পাইতে হবে। টেস্ট পরীক্ষার পরে আবার ধরো হচ্ছে 4 থেকে 6 মাস আমি খুব ভালো মতো পড়াশোনা করছি। তারপরে তখন দেখলাম যে না, আমার মোটামুটি পড়াশোনা হয়ে গেছে। অ্যাডমিশন লাইফের আগে কিন্তু আমি আবার ওরকম ফাঁকিবাজি করছি। সো প্রথম জিনিসটা হচ্ছে তুমি নার্ড হওয়া তোমার নিজের জন্য, তোমার বাবা মাকে দেখানোর জন্য না, তোমার ফ্রেন্ডদের লাইফ হেল্প করার জন্য না, তোমার পাশের বাসার আন্টিকে দেখানোর জন্য না। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে কখনোই এক্সপেকটেশনের প্রেশার নিজের উপর নিবা না। আমার অ্যাডমিশনের আগে আমি পড়াশোনার এমন একটা এনভায়রনমেন্ট বাসায় ক্রিয়েট করে রাখছিলাম যে আমার বাবা মা হচ্ছে কোনো একটা ভার্সিটিতে চান্স হলেই খুশি, তুই কোনো এক জায়গায় কোথাও এক জায়গায় ভর্তি হও তাইলেই খুশি। যখন ছেলে সব জায়গায় চান্স হয় বাবা মা জানে, আমার বাবা জানতো না সেটা, আমার হয়তো সেটা জানতো না। আমি পড়াশোনার ওই অবস্থায় করে রাখছিলাম, টেস্ট পরীক্ষায় 10-2 পাস, হাফ ইয়ারলিতে 10-2 পাস, মানে আমার র্যাঙ্ক আস্তে আস্তে পিছাইতেছিল। তুমি সবাইকে চমকে দিতে চাইছো? না না, দিন শেষে রেজাল্ট দিয়ে। আমি যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে আমার উপর কোনো এক্সপেকটেশনের কোনো প্রেশার রাখতে চাই। গুড, এটা ভালো। আমি যখন পরীক্ষার হলে বসবো তখন আমি শুধু আমার জন্যই পরীক্ষা দেব। আমি একটা কিছু হইতে চাই, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হইতে চাই, আমি চাই সেটা, আমার বাবা মা চাক, আমার প্রতিবেশী চাক, এটার জন্য আমি পরীক্ষা দিতে বসি নাই। আমি যদি আজকে ভালো পরীক্ষা দিই তাহলে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে পারবো, আমি এই জন্য পড়াশোনা করছি, তাই না? এখন যারা হচ্ছে এক্সপেকটেশনের প্রেশার, যারা হচ্ছে দেখা যায় যে 10টা বই সামনে, তারপরে হচ্ছে 5টা খাতা উপরে নিয়ে লেখে, তাদের উপর কি থাকে, সবাই তাদের দেখে, হ্যাঁ প্রতিবেশীরা দেখে আর এই ছেলেটা পড়তেছে, বাবা মা দেখে এই ছেলেটা পড়তেছে, টিচাররা দেখে এই ছেলেটা পড়তেছে, তখন টিচাররা কি বলে, হ্যাঁ ও তো চান্স পাবে, ও তো চান্স পাবে। ওই যে আমাদের একটা নজর বলে একটা কথা আছে না, এটা কিন্তু সত্য। সো তখন কি হয়ে যায়, আশেপাশে যারা পিয়ার্স আছে না, পাশের পাশের আন্টি আছে না, এরা কেউই কিন্তু লাইফে কিন্তু তুমি আর তোমার বাবা মা বাদে কেউই কিন্তু তোমার ভালো চায় না। মুখে মুখে বলে হ্যাঁ ও চান্স পাবে, আমরা অনেক খুশি হব, বাট অ্যাকচুয়ালি মনে মনে চায় ও চান্স না পাক। কারণ আমি এরকম মিমস দেখছি কিছু কিছু, যে ধরো একটা ফাইটার পাইলট, সে হচ্ছে অ্যাক্রোবেটিক শো করতেছে আর কি, হ্যাঁ, তো সে নানান ধরনের স্কিল দেখাচ্ছে তার, তো দর্শকরা হচ্ছে হাততালি দিচ্ছে না, বাট সে যখন প্লেনটা ক্র্যাশ করছে তখন দর্শকরা সবাই হাততালি দিয়ে উঠছে, কারণ ওরা চাচ্ছিল এতক্ষণ যে এইবারটা ক্র্যাশ করুক, তাই না? সো তুমি যখন পড়াশোনা করবা সেটা তুমি জাস্ট তোমার নিজের জন্যই করবা, কাউকে দেখানোর জন্য না। সো প্রথম জিনিস, তুমি নার্ড হবা তখন যখন তোমার মনে হবে যে তোমার নার্ড হওয়া দরকার। যেমন এই তুই তোর ট্রান্সফারের আগে এখন পড়ছ না, 1 সপ্তাহ ধরে পড়াশোনা করছ না, আচ্ছা তাহলে ও হচ্ছে এক্সেপশনাল। আমি ঢাবির স্টুডেন্ট, পড়ি না। এখন ধরো যারা হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে ওর যেসব ব্যাচমেট আছে, ওরা ধরো সারা বছর চিল করে, ছোট করবি না, হ্যাঁ এমনি কথা চিল করে। নিজেই ছোট করতেছেন যে আমি ভাবে স্টুডেন্ট, কিন্তু কথা শোন, কিন্তু পরীক্ষার 1 মাস আগে দেখবা ওদেরকে ওদের রুমের বাইরে খুঁজে পাওয়া যায়, 3 দিন আগে, ঠিক আছে? যাই হোক, হোয়াট এভার, সারা বছর ওরা ওই যে বলে না যাতে মাতাল তাহলে ঠিক, ওরা কিন্তু সারা বছর চিল করে, ট্যুর দেয়, সব মজা টজা করে, বাট পরীক্ষার আগে কিন্তু ওরা ওই টাইমটা পড়ে। এখন কেউ যদি এরকম করে যে ও সারা বছর খুব পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার 1 মাস আগে বইয়ের সাথে কোনো খবর নেই, তাইলে কিন্তু হবে না, তাই না? সো আমি ওর কথাটাকে অ্যাপ্রিসিয়েটই করতেছি যে তুমি তখনই পড়াশোনা করবা বা তুমি তখনই নার্ড হবা যখন তুমি দেখবা যে সেটা তোমার জন্য প্রয়োজন। বাট যখন তোমার পড়াশোনা করার প্রয়োজন না, তোমার বার্ষিক পরীক্ষা শেষ, তখন তুমি ট্যুর দাও, ঘুরতে যাও। আমার মতোই যে তোমাকে আমিও কিন্তু হচ্ছে বার্ষিক পরীক্ষার পরে এমন না যে বাসায় বসেছিলাম ক্লাস 6, 7, 8, 9 এগুলোতে, আমি পড়াশোনা করছি কখন, ওই যে যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ এই 2-3 মাস যদি আমি পড়াশোনা করি তাহলে আমার একটা লাইফ ডিফাইনিং মোমেন্ট হইতে পারে, এই জন্য আমি পড়াশোনা করছি। বাট তাই বলে যে আমি সারা বছর, তুমি হচ্ছে 2 বছর 9-10 তারপরে 2 বছর ইন্টারমিডিয়েটে তুমি 16 ঘন্টা বসার পর তুমি তো সুস্থ থাকো না, তুমি তো মেন্টালি অসুস্থ হয়ে যাবো।
ঠিক আছে? সো তুমি তখনই পড়াশোনা করো। আমি বারবার একটা কথাই বলতেছি, যখন তুমি দেখবা যে তোমার পরীক্ষার আগে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যে টাইমটা তোমার জন্য ভাইটাল, সেই টাইমটাতে তুমি নার্ড হও, নো প্রবলেম। বাট পুরো লাইফটা তুমি যদি নার্ড হয়ে মানে লিভ করতে চাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি সোশ্যালি অকওয়ার্ড হয়ে যাবা। সো আমরা কিন্তু সামাজিক জীব, আমরা যদি আশেপাশের মানুষের সাথে না মিশি, বন্ধু বান্ধব না বানাই, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি মেন্টালি তেমন সুস্থ থাকতে পারি না। ঠিক আছে? সো এই দুইটা পয়েন্ট হচ্ছে আমি ডিসএগ্রি করলাম ওর সাথে, যে 1 নাম্বার এক্সপেকটেশন যেটা আছে এটা হচ্ছে অলওয়েজ নিজের উপর লো নিজের উপর লো মানে কি, তুমি নিজেরকে নিয়ে এক্সপেক্ট করবা যে আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি মেডিকেলে পড়বো, বাট আশেপাশের মানুষকে সেটা বুঝতে দিবা না। ওকে? আর নার্ড হবা তখনই যখন দরকার। তানভীর ভাইয়া, সাদমান ভাইয়া যেরকম বলল যে তার এসএসসির আগের একটা সময় ছিল স্পেশাল, যেটার কারণে হচ্ছে লাইফের একটা টার্নিং পয়েন্ট মতো এরকম একটা সময় ছিল। তো আপনার কি লাইফে এরকম কোনো ইনসিডেন্ট বা এমন কোনো মানুষ বা এমন কোনো সময় যেটার জন্য যে আপনি আজকে যে মানুষটা তার উপর হচ্ছে অনেক বড় একটা প্রভাব আছে বা অনেক বড় কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, এরকম কোনো কিছু কি আছে? আমার লাইফে টার্নিং পয়েন্ট হচ্ছে যদি বলি তাহলে আমার চাইল্ডহুডটা একটু অন্যরকম ছিল, সেটা পাবলিকলি ডিসক্লোজ করার মতো না। তো আমার চাইল্ডহুডটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য আমার ফ্যামিলি স্ট্রাকচারের জন্য আমার হচ্ছে অলওয়েজ চিন্তা করতে হয়েছে যে আমার কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়, কজ আমার একটা সলিড জায়গা ক্রিয়েট করতে হবে। এটা সবসময় আমার ফ্যামিলি থেকে পুশ করা হতো যে ইউ হ্যাভ টু বি সামওয়ান, ওকে, ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইউর সেলফ। এই জিনিসগুলো হচ্ছে আমাকে একদম ছোটোবেলা থেকে ইনপুট দেওয়া হতো। তো এই জিনিসটা আমার মধ্যে ছোটোবেলা থেকে ডেভেলপ করছে। তখন আসলে খারাপ লাগতো, পরে গিয়ে বুঝতে পারছি এটা আমার জন্য আসলে অনেক হেল্পফুল ছিল। একটা ব্যাপার কি যে আমাদের ছোটোবেলাটা না আসলে খুবই ম্যাটার করে। অনেকে হচ্ছে মানে হার্ডশিপ দেখে, মানে আমি তো একা দেখি না, আমার মতো আরও অনেকেই দেখছে, আবার অনেকে দেখে না। দুইটাই কিন্তু ভালো, কারণ হচ্ছে যার চাইল্ডহুডটা স্মুথ ছিল তার অত হচ্ছে ইমোশনাল বার্ডেনটা কখনো কাজ করে না, এটা কিন্তু একটু ব্রাইট অ্যান্ড পজিটিভ হয়। আর যাদের হচ্ছে চাইল্ডহুডটা একটু ধরো হচ্ছে রাফ অ্যান্ড টাফ ছিল, এটা একটু প্র্যাকটিক্যাল হয়, এটা হচ্ছে অনেক রেগে যায়, এটা হচ্ছে লাইক ধরো হচ্ছে এক্সপেকটেশনস ওয়াইজ কাজ না হলে হচ্ছে এদের হচ্ছে মন খারাপ হয়ে যায় বা হচ্ছে বিরক্ত হয়। তো আমার মোটিভেশন বলতে গেলে হচ্ছে আমার মামা ছোটবেলা থেকে আমাকে অনেক পুশ করছে। আমি আমার মামাকে দেখছি হচ্ছে সে ছোটবেলা থেকে, আমার মামা হচ্ছে ডেমিয়ান ছিল, ঢাবিয়ান ছিল, তো সে নিজে একা একা নিজেকে পুশ করে হচ্ছে এত দূর পর্যন্ত আসছে। আমার নানা কখন এগুলো না কনসার্ন ছিল না। ইভেন হচ্ছে আমার নানার কথা ছিল হচ্ছে ছেলে এনডিসিতে পড়ে, এটা কোন কলেজ, ড্রেস নাই কোনো, তখন তো ইউনিফর্ম ছিল। হ্যাঁ, তো একসময় ইউনিফর্ম ছিল। পাড়ার প্রতিবেশী বলতো যে এটা এনডিসিতে পড়ে তো কি হয়েছে। তো আমি আমার মামাকে দেখে হচ্ছে মোটিভেটেড হয়েছি। তারপরে হচ্ছে আমি কয়েকজন টিচারকে দেখছি আমার, লাইক এরা না মানে তাদের যে মেন্টালিটি, এই মেন্টালিটি এবং স্টুডেন্টদের সাথে এদের আচরণ দেখে আমার মধ্যে একটা সেন্স কাজ করছে যে না, আমি হচ্ছে ইন ফিউচার স্টুডেন্ট মানে পড়াতে চাই বা হচ্ছে লাইক ধরো হচ্ছে এদেরকে নার্চার করতে চাই। আর আমি বলবো এটা আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত লাইফে যত কিছু হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় লাইফের মোটিভেশনের সোর্স হচ্ছে আমি নিজেই। কারণ আমাকে কখনো হচ্ছে এসে কেউ মুখে তুলে খাওয়ায় দেয় না যে বাবা তুমি এটা করো বা তুমি এটা খাও বা তুমি এই কাজটা করলে ভালো হবে। আমি অলওয়েজ নিজে ডিসাইড করছি, যে বললাম না যে লাইক আমি বান্দরবান চলে গেছি এসএসসির পরে, এটা কিন্তু আমি ডিসাইড করছি। আমার মায়ের পারমিশন নিলে আমি যেতে পারতাম না, আমার কাছে মনে হয়েছে আমি পারবো, আমি চলে গেছি। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ছোটবেলা থেকে তোমরা নিজেদের ভিতরটা হচ্ছে একটু ডেভেলপ করতে পারো। কিভাবে? আমি বলবো কি, তোমার ভালো ভালো কিছু মুভি দেখো বা হচ্ছে কিছু বই পড়ো, তাহলে কি ধরো তুমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারবা, যেটা ক্যারেক্টার কীভাবে চিন্তা করে। মুভি বলতে হচ্ছে তামিল সাউথ মুভি দেখলে হবে না, মারামারি শিখবা ওগুলো দেখে, ওকে। টিকটক দেখলে তো চলবে না, ভালো কিছু দেখতে হবে। যদি সাজেশন লাগে তাহলে হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে আমি বলে দিব, না সমস্যা নেই, কী মুভি দেখা লাগবে। আমি যে অনেক মুভি দেখে ফেলছি ব্যাপারটা এরকম না, বাট আমি ভালো মুভি দেখছি। তো এই জিনিসগুলো তোমার সেন্সকে হচ্ছে ডেভেলপ করে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমরা মনে রাখবা। এবং সাথে সাথে হচ্ছে লাইক তোমাদের নিজেকে ডেভেলপ করার জন্য আমি আবারও বলি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা হচ্ছে খুবই দরকার। তাহলে ওই যে সাদমান যেটা বললো যে আমরা একটু সোশ্যালাইজ করতে হবে, সামাজিক জীব হওয়া লাগবে। মানুষের সাথে মিশতে না পারলে, কথা বলতে না পারলে দেখবো হচ্ছে ভার্সিটিতে উঠে কোনো ফ্রেন্ড হচ্ছে না, ওকে। মানে তুমি চিন্তা করে গেলা ভার্সিটি লাইফে আমি অনেক কিছু করব, প্রেম করবো, উড়ায় ফেলবো আমি, তারপর তুমি ঢাবিতে আসলা, রোকেয়া হলের সামনে গেলা, একটা মেয়ের সামনে দাঁড়াইলা, ও কথা বলতে পারলো না, হ্যাঁ থাপ্পড় দিয়ে তোমার চলে আসলো, জিজ্ঞাসা করবে না ভাই আপনি কোন সেশন, মাইরা দিলে কি আর কিছু করার আছে, বাণিজ্য চলে যাবে না ভাই, আমার খাওয়া লাগে না। হ্যাঁ আমি মোটামুটি পারি, মানে ট্রাই করি আর কি। স্টিল আমি রোকেয়া হলের সামনে যাইনি, ওকে। হল পার আমার ভালো লাগে না এমনি। তো তোমরা হচ্ছে একটু মানুষের সাথে ব্লেন্ড করা শিখবা। আর সাদমান যেটা বললো যে অ্যাডমিশন ফেজে আমি হচ্ছে ছোট করে দুইটা কথা বলবো। দেখো হচ্ছে তোমার রিভাইস ম্যাটেরিয়াল তুমি অলওয়েজ রেডি রাখবা। ও যেটা বললো যে 1 মাস আগে তুমি হচ্ছে মানে পড়াশোনা বাদ দিয়ে অন্য সব কিছু করা শুরু করছো, তাহলে হবে না। রিভাইস ম্যাটেরিয়াল অ্যাজ ইন পরীক্ষার 3 দিন আগে বা 2 দিন আগে হচ্ছে তুমি কোন ম্যাটেরিয়ালগুলো দেখবা। ধরো আমি যেহেতু বাংলা টিচার, আমি তোমাকে বলি বাংলা বানান আছে,
তোমরা হচ্ছে এইচএসসিতে পড়বা বা সমাস আছে, তো এগুলা কি কিছু কিছু সমাস তুমি দেখবা যে উপমান, মানে তোমার হচ্ছে কর্মধারয় সমাস, তো উপমান কর্মধারয় সমাস তোমার মনে নাই বা মনে থাকতেছে না, তো তোমার মনে রাখার জন্য তোমার মনে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ওই জিনিসটা মার্ক করে রাখবা, মানে পরীক্ষার আগের রাতে লাগলে তুমি মুখস্থ করে হলো যাবা এক্সাম্পল, তোমার তো পরীক্ষায় ভালো করতে হবে, এটা হচ্ছে তোমার মাথায় থাকবে। তো রিভাইজ ম্যাটেরিয়ালগুলো এভাবে রেডি করে রাখতে হয়। আমরা কি করি, পরীক্ষার আগে হচ্ছে পুরো বই পড়ি, পুরো বই রিভাইজ দিই, আসলে এটা ঠিক না। এটা হচ্ছে তোমার যেই জিনিসগুলো তোমার একদমই মনে থাকতেছে না সেটাতে ফোকাস করা উচিত। আর পড়াশোনা অবশ্যই নিজের কাছে, কিন্তু আমার কাছে মনে হয় কি সবার কিন্তু এই চয়েসটা, এই অ্যাক্টিভ চয়েসটা কিন্তু থাকে না। অনেকের ফ্যামিলির জন্য বা হচ্ছে তোমার ইকোনমিক স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু সবাই ওই সুযোগটা পায় না যে হচ্ছে আমি মন চাইলে আমার যতটুকু পড়বো নাইলে পড়বো না। ওকে, ও কিন্তু কথাটা এভাবে বলে নাই, ও বলছে তুমি নিজের জন্য পড়ো, কথাটা আমার খুবই সুন্দর লাগছে। কিন্তু সবার ওই সুযোগটা থাকে না। তোমাদেরকে ভাইয়া আমি বা আপু একটা কথা বলবো, লাইফে অনেক কষ্ট হচ্ছে আমি জানি, সবাই তুমি হয়তো দেখতেছো তোমার একটা ক্লাসমেটের লাইফ আরো সুন্দর বা আরো গোছানো, বাট তোমার ফ্যামিলির জন্য তুমি পারতেছো না, এরকম আক্ষেপ কিন্তু অনেকের মনেই থাকে। তোমাকে আমি একটা কথা বলবো, তুমি যদি এখন হার্ডওয়ার্ক করো, ওকে ধরো হচ্ছে তোমার এসএসসির জন্য তুমি হার্ডওয়ার্ক করছো, তোমার এসএসসি ভালো হয় নাই, বিশ্বাস করো সৃষ্টিকর্তা এটার প্রতিদান তোমাকে আজ না হয় কাল দিবেই, কোনো না কোনোভাবে তুমি হচ্ছে এটার প্রতিদান পেয়ে যাবা, লাইফ তোমার সুন্দর হবে। তো হার্ডওয়ার্ক করার মেন্টালিটি রাখো, নিজের মনটাকে হচ্ছে কন্ট্রোলে রাখো, স্যাড কম হও, তাহলেই ভালো। আর তানভীর যে কথাটা বললো সেটা হচ্ছে যে পড়াশোনা যে নিজের জন্য করার কথা আমি বলছি, তোমার ইকোনমিক হার্ডশিপ আছে, তোমার ধরো ফ্যামিলি কোনো প্রবলেম আছে, তুমি এইটা থেকে উত্তরণ করতে চাচ্ছ, সেটার জন্য তুমি বুঝতে পারতেছো যে তোমার যদি কোনো একটা ভার্সিটিতে স্পেশালাইজড কোনো একটা তোমার যদি তোমার টার্গেট যে আমার ডিউতে ভর্তি হইলে আমি হয়তো এই প্রবলেমগুলো থেকে বেঁচে যেতে পারবো, আমার হয়তো ইকোনমিক হার্ডশিপটা একটু কমে যাবে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি তোমার নিজের জন্যই পড়া, তাই না? বাট তুমি যদি এরকম হয় যে তোমার পড়তে ইচ্ছা করতেছে খুব ডিউতে, বাট তোমার বাবা মা জোর করে তোমার এমবিবিএস পড়ার জন্য বলতেছে, সেটা হচ্ছে তোমার বাবা মার এক্সপেকটেশনে পড়াশোনা করা, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মনে হবে যে আমি আমার নিজের জন্য পড়াশোনা করতেছি, তখন দেখবা তোমাকে কষ্ট দিলেও এটা অ্যাকচুয়ালি তোমার কাছে কষ্ট মনে হবে না। যেমন আমাদের দেশে যারা হচ্ছে আর্মি অফিসার হয় বিএমএতে, বাংলাদেশ মিলিটারি একাডেমি, এটাতে কিন্তু তাদেরকে হিউজ লেভেলের একটা প্রেশারের মধ্যে দিয়ে যাইতে হয়, তাদেরকে অনেক অত্যাচার করা হয়, বাট তারপরেও তারা হচ্ছে কেন ডিপ্রেসড হয় না, তাদের কেন খারাপ লাগে না? কারণ ওরা নিজের চয়েসে ওইখানে গেছে, ওরা ইউনিফর্মটাকে ভালোবেসে ওইখানে গেছে। সো এই জন্য অনেক কষ্ট তাদের কাছে আর কষ্ট লাগে না। সো তুমি যখন পড়াশোনাটা নিজের জন্য করবা, নিজের প্রবলেম সলভিংয়ের জন্য করবা, তখন হচ্ছে তোমার কাছে ওই পড়াশোনার কষ্টটা আর কষ্ট মনে হবে না। বায়োলজি পড়ার ক্ষেত্রে বা শেখার প্রসেসে স্টুডেন্টরা কোন জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে থাকে? বায়োলজি পড়ার ক্ষেত্রে স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম যেই জায়গাতে হয়, আমাদের সায়েন্স কথাটার মানে সায়েন্স সাবজেক্টটার উৎসই হচ্ছে কিন্তু কেন, কোনো একটা কিছু কেন হচ্ছে এইটার উপর বেস করেই সায়েন্স দাঁড়ায় আছে। সো স্টুডেন্ট যখন ম্যাথ করতে যায়, ফিজিক্স করতে যায়, কেমিস্ট্রি করতে যায়, তখন সে থিওরি দেখে জিজ্ঞেস করে যে ভাই এইটা কেন আসছে, ম্যাথের এই লাইনের পর এই লাইন কেন আসছে। বাট একটা স্টুডেন্ট বায়োলজি পড়তে গেলে এই কোশ্চেনটা কখনো করে না, তার মাথাতেই থাকে যে আমাকে এটা মুখস্থ করতে হবে। এই কেন কোশ্চেনটার জন্যই হচ্ছে বায়োলজি পড়তে স্টুডেন্টের কষ্ট হয়। স্টুডেন্ট যখন কোশ্চেন করা শুরু করবে যে কেন এই প্রাণীটার এই জিনিসটা থাকে, তখন দেখবে যে সে আস্তে আস্তে বায়োলজি পছন্দ করা শুরু করছে। স্যার মানুষের কেন ব্রেন থাকে? মানুষের ব্রেন থাকে হচ্ছে যাতে এরকম উদ্ভট টাইপের কোশ্চেন করতে পারে। তাই অনেক অনেক মজা। না ব্রেন আছে তো, এই জন্য তো বললাম। তুমি কি আমি ঢাবিয়ান বলে ছোট করতেছো আমাকে? আমিও তো ইনডাইরেক্টলি ঢাবি আনি, কারণ আমাদের এমবিবিএস সার্টিফিকেট কিন্তু ঢাকা ভার্সিটি থেকে ইস্যু করা হয়। আমি চাইছিলাম তো এটা স্বীকার কর, তুই মুখ দিয়ে বল, আমি শুনতে চাইছি। এই যে ঢাকা ভার্সিটি যখন হচ্ছে ইয়ে করে দিছিল, ওই যে ওরা তো হচ্ছে যানজট বাঁধানোর জন্য ঢাকা শহর ব্লক করতেছে, আপনারা কি বন্ধ করে দিছিল, ঠিক আছে? ঢাকা ভার্সিটি ক্যাম্পাস বন্ধ করে দিছিল। তোরা হেলিকপ্টার দিয়ে যাবে। তখন আমার মনে মনে ইনডাইরেক্টলি একটা চিন্তা ছিল যে কেউ যদি আটকায় আমার কোনো ঢাবি হন, তাহলে আমি বলবো হ্যাঁ আমি তো নিজেও ঢাবি, আমার তো সার্টিফিকেট ঢাবি থেকেই দিবে। মানে দিন শেষে কিছু খুঁজে না পেলে আমিও তো ভাই ঢাবিয়ান, তাই না? আর সারাদিন গালিগালাজ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে বাংলা পড়ার ক্ষেত্রে হচ্ছে কোন জায়গায় স্টুডেন্টরা ভুল করে থাকে? আমার কাছে মনে হয় বাংলা পড়ার ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে না, আসলে ওরা হচ্ছে মানে ফাঁকিবাজি করে। ভুলটাও আছে, ধরো হচ্ছে ভুলটা আমি পরে বলি, ফাঁকিবাজিটা আগে বলি। সবচাইতে বড় যে সমস্যাটা, তারা মনে করে কি বাংলাটা হচ্ছে পরীক্ষার আগে পড়বো, শুরু করব, তাহলেই হবে, এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, তারা বাংলাটাকে খুবই বোরিং মনে করে যে বাংলা বোরিং, এটা পড়ার দরকার নেই, বাংলা তো বাংলায়, আমি তো বাংলা লিখতে পারি, পরীক্ষায় গিয়ে হচ্ছে সৃজনশীল বা সিকিউ এগুলো বানায় টানায় দিয়ে আসবো না, সিকিউ যেটা মন চায় দাগায় দিয়ে আসবো না, পরে এসএসসির আগে হচ্ছে বা মেইন পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে হচ্ছে বাকি পড়াশোনা করব। এটা হচ্ছে সবচাইতে ভুল একটা কাজ। কারণ কি, তুমি যখন হচ্ছে বাংলা প্রথম পত্র পড়তেছো, তখন কিন্তু বাংলা প্রথম পত্রতে তোমাকে পরীক্ষায় গল্প লিখতে বলে না, তোমাকে লিখতে বলে সৃজনশীল। তো তুমি সৃজনশীল লিখবা,
এবং সৃজনশীল হচ্ছে 4 ধরনের প্রশ্ন হয়। এটা কিন্তু একটা মেন্টাল প্র্যাকটিসের মতো যে আমি কোন কোশ্চেনের অ্যান্সারটা কীরকমভাবে করব। এটা কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করলে ইজি। ধরো পরীক্ষার প্রিপারেশন কিন্তু শুধুমাত্র পড়াশোনা দিয়েই না, তুমি কিভাবে একটা জিনিস অ্যান্সার করবা সেটাও তোমাকে ভাবতে হয়, কারণ মেইন জায়গাটা হচ্ছে তোমার পরীক্ষা এবং তুমি কি শিখতেছো অবশ্যই, কিন্তু আমাদের দেশে হচ্ছে মার্কটাকে হচ্ছে ইভ্যালুয়েট করা হয়। তো সেই জায়গা থেকে আমি বলতেছি, তো ভুলটা যেটা করে সেটা হচ্ছে কি এরা কখনো লেখার প্র্যাকটিস করে না। এরা মনে করে হচ্ছে লাইক ধরো অপরিচিতা আমি পড়ে গেলাম খুব ভালো মতো, সব কিছু খুব সুন্দর করে পড়ে গেছি, কিন্তু পরীক্ষার হলে তো তোমাকে মুখে বলতে বলবে না, বা তুমি কি বুঝতে পারছো এটাও জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে এটার ব্যাপারে লিখতে বলতে। ঠিক আছে, তো তুমি অনেক কিছু চিন্তা করে গেছো, কিন্তু একটা সৃজনশীলের মতো মানে সৃজনশীলের অ্যান্সারের মতো কিন্তু চিন্তাটা করে না এরা। এরা জাস্ট মনে করে যে আচ্ছা এই লাইনটার মিনিং হচ্ছে এইটা, এভাবে হচ্ছে আমি মিনিংটা বুঝে গেলেই হবে। পরীক্ষার হলে গিয়ে যখন হচ্ছে সৃজনশীলের আদলে বা ওই স্ট্রাকচারে লিখতে হয়, এরা কিন্তু বুঝে পায় না যে কি আগে লিখতে হবে কি পরে লিখতে হবে, বা অনেক সময় মনে হয় যে কম লিখে ফেলছি বা বেশি লিখে ফেলতেছি। আবার একটা গল্প ধরো হচ্ছে খুব ভালো মতো পড়ছে, তো কম লিখলে তাদের কষ্ট লাগে যে এটা তো আরও অনেক কিছু লেখা যায়, আমি লিখতে পারি না, আবার অন্য একটা গল্প থেকে বা কবিতা থেকে সৃজনশীলগুলো হচ্ছে ছোট করে ফেলে। তো লেখার প্র্যাকটিসটা হচ্ছে আমাদের করতে হবে যে আমরা লিখতে পারতেছি। তুমি যখন হচ্ছে এসএসসিতে যাবা, সত্যি কথা বলো, মানে যদি আমি বলি যে তুমি খুব ভালো লেখো কিন্তু তোমার লেখার কোয়ান্টিটি কম থাকলে না তোমাকে বাংলায় নাম্বার দিবে না। এটা হচ্ছে একটা অপ্রিয় সত্য কথা, এটা আমরা সবাই ফেস করে আসছি, এটা কিছু করার নেই। তো আমার কিন্তু এসএসসিতে নাম্বার কম ছিল, কারণ কি জানো, আমার হাতের লেখা প্রথমত ভালো না, দ্বিতীয়ত আমি বেশি লিখতে পারি না, এটা আমি অকপটে স্বীকার করি। আমি ক্লাসেও তোমাদেরকে বলি যে আমার হাতের লেখা ভালো না, না বুঝলে বইলো, কোনো দোষ দিলে মানে আমি কিছু করার নাই আমার, কারণ আমি ছোটোকালে যদি এটা চেষ্টা করতাম তাহলে একটা কাজ হইতো। আর তোমাদেরকে এই জায়গা থেকে আমি মোটিভেশন দিই যে ধরো এই হাতের লেখা নিয়ে তোমাদের ভাইয়া ডিউ পর্যন্ত চলে আসছে, তোমরা হচ্ছে পারবা, হাতের লেখা খারাপ থাকলে সমস্যা নেই। আর ডাক্তারদের হাতের লেখা কী বলো, পড়াই যায় না কিছু। ওকে, মানে ধরো ডাক্তারদের হাতের লেখা এতই বাজে, হ্যাঁ আমি কিন্তু ওরা সামনে পচাইতেছি। ধরো একটা শিক্ষিত মানুষ পড়তে পারে না, কিন্তু ফার্মেসির কম্পাউন্ডার ঠিকই পড়তে পারে, মানে বুঝতেছো ল্যাঙ্গুয়েজটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আলাদা করে লেখাপড়া করতে না না, এইটা নিয়ে একটা মজার ঘটনা আছে, মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার একটা ঘটনা। তো একটা ডাক্তার প্রেসক্রিপশন লিখছে আর কি, একজন হসপিটালের একজন প্রেসক্রিপশন লিখছে। তো উনি ডাক্তার, ধারণা করতেছে সবাই মানে ডাক্তার, তো ওনার হাতের লেখা অনেক সুন্দর। তো প্রেসক্রিপশন নিয়ে যখন বেরোইছে তখন রোগীর একটু সন্দেহ হয়েছে, কি ব্যাপার ডাক্তারের হাতের লেখা তো সুন্দর কেন। এইটা দেখে হচ্ছে পরে গবেষণা শুরু করছে, পরে বেরিয়েছে আসলে ওই লোক ডাক্তার না। আল্লাহ, তাইলে আমি মনে হয় আসলে ডাক্তার। হ্যাঁ আমরা ডাক্তার, ও তুমি ডাক্তার না। তো আপনাদের নিয়ে তো মোটামুটি জানা হয়ে গেল। এবার যদি আমরা আমাদের যে বাংলা বা বায়োলজি এইসব নিয়ে আমাদের মনে অনেক ধরনের ভুল ধারণা থাকে বা অনেক ধরনের মিথ থাকে, তো এগুলো নিয়ে আমি এখন একটু কথা বলবো। তো তানভীর ভাই, আপনাকে নিয়ে যদি শুরু করি, যে এটা কি অনেকে মনে করে যে ইংরেজি গ্রামারের চেয়ে বাংলা গ্রামারটা অনেক কঠিন বা ইংরেজি গ্রামারটা কম্পারেটিভলি সহজ, এটা কি সত্যি? এটা স্টুডেন্ট থাকতে হচ্ছে আমারও মনে হতো যে হচ্ছে বাংলা গ্রামারটা কঠিন, কিন্তু এখন বড় হওয়ার পর আমি যেটা দেখলাম যে বাংলা গ্রামারটা না একটা স্ট্রাকচার, সুন্দর ওয়েতে সাজানো। এটা হচ্ছে একটা রিজনে আমাদের কাছে হচ্ছে ছোটবেলা থেকে এটাকে কঠিন লাগে বাংলা গ্রামারকে। রিজনটা কি জানো? রিজনটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা যখন হচ্ছে 1-2-তে পড়তাম না, আমাদেরকে এসে বড়রা জিজ্ঞেস করতো বাবা নাউন কি বলো তো, বাবা টেন্স কাকে বলে, কত প্রকার বলো তো। তো আমাদের মাথায় একটা বদ্ধমূল ধারণা ছোটবেলা থেকে ক্রিয়েট হয়েছে যে ইংলিশ গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যেটা শেখা হচ্ছে খুবই মাস্ট, এবং সেটা হচ্ছে না শিখতে পারলে আসলে দিন শেষে আমরা উন্নতি করতে পারবো না। কিন্তু সেরকমভাবে কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে এই অভ্যাসটা করে নাই, কেউ কিন্তু গিয়ে জিজ্ঞেস করে নাই আমাদেরকে যে বাবা বলো তো সন্ধি কাকে বলে, বাবা বলো তো সমাস কাকে বলে, বাবা বলো তো বাক্যতত্ত্ব বলতে কি বুঝো। এই অভ্যাসটা কিন্তু আমাদের হয় না। এই জিনিসগুলো আমরা কবে আসলে শেখা শুরু করছি? যখন হচ্ছে আমরা ক্লাস 6-এ উঠলাম, প্রথমবার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বইটা হচ্ছে আমাদের হাতে আসে, তখন এসে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে শেখা শুরু করি। তো দিন শেষে হচ্ছে যদি ছোটবেলা থেকে ওই জিনিসটা আমাদেরকে বলা হইতো যে বাংলা গ্রামারও হচ্ছে একটা নর্মাল জিনিস, এটা হচ্ছে তোমাদের শিখতে হবে ইংলিশ গ্রামারের মতো, তাহলে কিন্তু আদতে আমাদের না হোল জাতির কাছে, হোল জাতিরই কালচার এটা, বাংলা গ্রামার কেউ শিখতে চায় না, ইংলিশ গ্রামার খুবই ইম্পর্টেন্ট মনে করে। যে জিনিসটা তুমি দেরিতে এসে দেখবা তোমার কাছে এটা কঠিন লাগবে, বোরিং লাগবে, ছোটবেলা থেকে দেখবা জিনিসটা হচ্ছে তোমার কাছে সিম্পল লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই। এই জন্য স্টুডেন্টরা হচ্ছে নাউন কি বলতে পারে, বা হচ্ছে ধরো অ্যাডজেক্টিভ কি এটা বলতে পারে, বাট বিশেষণ কি এটা বলতে পারে না। বায়োলজি নিয়ে এটা বার্নিং কোয়েশ্চেন, যে বায়োলজি মানেই কি মুখস্থ? বায়োলজি হচ্ছে তোমার কাছে তখনই মুখস্থ মনে হবে। আমি ওই যে ক্লাস 8-এ থাকতে যেরকম আমি উপপাদ্য মুখস্থ করতাম, উপপাদ্য কিন্তু পুরোটাই বোঝার জিনিস। তুমি যদি জাস্ট ছবিটা বুঝতে পারো তাহলে ওটা দেখে দেখে তুমি উপপাদ্যর আনসার বের করে ফেলতে পারবে।
সো বায়োলজিতে তুমি যদি কোশ্চেন করতে শিখো যে বায়োলজির এই প্রসেসটা কেন হয়েছে, কেন হচ্ছে ইউরোকর্ডাটার চারদিকে সেলুলোজের আবরণ থাকে, কেন থাকে, এই কেন কোশ্চেনটা যখন তুমি করা শুরু করবা তখন হচ্ছে তোমার কাছে প্রত্যেকটা সায়েন্সই ইজি লাগবে। তুমি যদি ফিজিক্স ম্যাথও কেন মানে কোশ্চেনটা আস্ক না করে তুমি যদি জাস্ট ম্যাথের যে সূত্র যেগুলো আছে এগুলো জাস্ট মুখস্থ করার ট্রাই করো, তাহলে তোমার হচ্ছে কষ্ট হবে। বায়োলজি নিয়ে স্টুডেন্টদের পড়তে গেলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা কেন আস্ক করে না। আর আরেকটা প্রবলেম যেটা হয় বায়োলজিতে, হ্যাঁ কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়। এখন পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এটা তো তোমাকে মুখস্থ করতেই হবে। পড়াশোনা করা আর পরীক্ষায় ভালো করা দুইটা কিন্তু আলাদা জিনিস। কীভাবে? তুমি যদি পড়াশোনা করার সময় কোনো একটা কিছু কীভাবে মনে রাখতে হয় এইটা যদি তুমি ঠিকমতো বের করতে পারো তাহলে তুমি পরীক্ষার সময় ওই জিনিসটাকে আনসার করতে পারো। আমরা অনেক সময় দেখি না যে অ্যাডমিশনে অনেকে হচ্ছে 10 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করছে দিনে, তারপরেও চান্স পায়নি। আবার অনেকে দেখা গেছে 5 ঘন্টা পড়াশোনা করেই চান্স পেয়ে গেছে। এখন ঘটনাটা এখানে যেটা ঘটছে যে 20 ঘন্টা পড়াশোনা করছে সে যে ফাঁকিবাজি করছে সেটা না, সে যখন পড়াশোনা করছে সে শুধু পড়ছেই ওই জিনিসটা কীভাবে মনে রাখতে হবে ওইটা তার মাথায় ছিল না। পরীক্ষা কিন্তু আমাদের টেস্ট করা হয় আমরা কতটুকু ভালো বুঝি কোনো জিনিস সেটা না, আমরা কতটুকু বুঝি কোনো একটা জিনিস সেটা কিন্তু টেস্ট করে না পরীক্ষায়। সো তুমি যখন অ্যাডমিশন এক্সামগুলো দিতে যাবা তখন তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি 10 ঘন্টা পড়লাম এইটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি আজকের পড়াশোনা থেকে আমার কতটুকু মনে রাখতে পারলাম। সো তোমাকে অলওয়েজ বায়োলজির ক্ষেত্রে মনে রাখার টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। আমরা বিভিন্ন গল্প বিভিন্ন নেমনি, এবং এখানে একটা মজার জিনিস বলি, আমাদের ব্রেন কিন্তু পড়ার চেয়ে বেশি ছবি মনে রাখতে পারে। সো আমরা যখন কোনো একটা কিছু ছবি দিয়ে পড়বো তখন আমাদের ব্রেনে ওটা ভালো মনে থাকবে। সো এইটা আমি অ্যাপ্লাই করতাম যে বায়োলজির যে টপিকটা আমি বুঝি না ওই টপিকে আমরা ছবি আঁকতাম, এবং ছবি আঁকতে গেলে কিন্তু দেখবা তুমি তোমার আধা আধা ধারণা অর্থাৎ ধোঁয়াশা কোনো একটা ধারণা নিয়ে তুমি কিন্তু ভালো ছবি আঁকতে পারবে না। কোনো একটা কিছুর ছবি যদি তুমি পারফেক্টলি আঁকতে চাও তোমাকে পারফেক্টলি ওটার গঠন শিখতে হবে। হ্যাঁ, সো এই টেকনিকগুলো কেউ যদি অবলম্বন করে তাহলে ইনশাআল্লাহ যে বায়োলজি না যে কোনো সায়েন্সে তার জন্য সহজ হয়ে যাবে, অথবা যে কোনো পড়াই তার জন্য সহজ হয়ে যাবে। বায়োলজিতে ভালো হওয়ার জন্য কি ছবি আঁকাটা ভালো পারাটা ইম্পর্টেন্ট? এখন আমার কলেজের যেই স্যার ছিলেন, স্যার হচ্ছে সবসময় হ্যাঁ বা নাতে অ্যান্সার দিতে পারো। না আমি খুব বেশি কথা বলি তো বাচাল টাইপের। আমার কলেজের স্যার ছিলেন, ওই যে আমি বললাম কেন, প্রত্যেকটা কোশ্চেন আমি হ্যাঁ বা না কেন বলতেছি এটার আনসার করতেছি আমি। সো স্যার অলওয়েজ একটা কথা বলতেন যে তোমার ছবি কত সুন্দর হইলো সেটা ইম্পর্টেন্ট না, তোমার ছবি কত সায়েন্টিফিক্যালি কারেক্ট হইলো সেটা ইম্পর্টেন্ট। সো তুমি যদি কোনো একটা ছবি আঁকো, ছবিটা দেখতে খুব সুন্দর হয়নি, বাট তুমি ফিগারটার প্রত্যেকটা জিনিস একদম সায়েন্টিফিক্যালি কারেক্ট আঁকছো, তাহলে দ্যাট ইজ এনাফ। ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কি বাংলায় দুর্বল, এই কথাটা কি ঠিক? এটা সত্যি কথা বলতে ঠিক, কারণ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হচ্ছে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমি পড়াতাম এদেরকে, মেন্টর হিসেবে ছিলাম। তো ইংলিশ ভার্সনের সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে কি, ছোটোবেলা থেকে এদের মাথায় এরকম একটা আইডিয়া দেওয়া হয় তোমাকে হচ্ছে বাংলা শিখতেই হবে না, বাংলায় মানে তোমার প্র্যাকটিসই করতে হবে না। সো আমি দেখছি কি ওরা আসলে ঠিকমতো লিখতে পারে না বাংলাটা। ধরো তুমি একটা সেন্টেন্স মেক করবে না বাংলায়, আমি যেরকম এখন সেন্টেন্স মেক করে কথা বলতেছি, এটা হচ্ছে ওরা অনেকে পারে না। বাট এটা কিন্তু ইংলিশ ভার্সনে হওয়ার কথা ছিল না, বাট স্টিল কিন্তু জিনিসটা হয়েছে। তো আমার কাছে এটা একদম ক্লিয়ারলি মনে হয় যে ইংলিশ ভার্সনের হচ্ছে একটু উইকনেস আছে, কারণ এদেরকে বাংলাটাকে একদমই ছোটোবেলা থেকে ইগনোর করানো হয়েছে এদেরকে দিয়ে। যেহেতু আমি নিজে বাংলা টিচার, তো আমি এই কোয়েশ্চেনটা পাই স্টুডেন্টদের থেকে যে আচ্ছা বাংলা পড়ে আসলে আমাদের কী লাভ? বাংলা পড়ে তো আলটিমেটলি কোনো লাভ নাই। তো বাংলা পড়ে আসলে কী লাভ? আপনার কি মনে হয়? আচ্ছা, তো পৃথিবীতে 2 রকমের লাভ আছে, একটা হচ্ছে তোমার মানসিক, একটা হচ্ছে তোমার মানে বস্তু জগতের লাভ। হ্যাঁ, একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। তো আমরা অলওয়েজ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক যে লাভটা এটা দেখি, যে বাংলা পড়ে আমাদের কি লাভটা হচ্ছে, টাকা আসতেছে কিনা, বা হচ্ছে আমরা চাকরি বাকরি করতে পারতেছি কিনা, বা কত টাকা কামাচ্ছি। তুমি যদি শুধু চিন্তা করো যে তোমার বাংলা পড়ে কি লাভ হবে, দিন শেষে টাকা কত পাবা, তাহলে হচ্ছে কিচ্ছু হবে না। দেখো আমিও কিন্তু এসএসসি লেভেলে বাংলা তো পড়ি নাই, কিন্তু আমার কিন্তু পকেটে এখন টাকা আসতেছে বাংলার জন্য। ওকে, একটু পড়াশোনা করছিলাম দেখে। তো ব্যাপারগুলো কি, এগুলো হচ্ছে ছোট ছোট ইনভেস্টমেন্টের মতো। আর সত্যি কথা বলতে একটা জিনিস মনে রাখবা, আসলে ধরো হচ্ছে আমার বন্ধু বান্ধব এই পডকাস্ট দেখলে আমাকে পচাবে, খুব মহৎ কথাবার্তা বলতেছো, কিন্তু হচ্ছে দিন শেষে একটা জিনিস মনে রাখবা, বাংলা হচ্ছে তোমার ভাষা। ওকে, তুমি জাপানিজদের দেখো, জার্মানদের দেখো, ওরা কিন্তু নিজেদের ভাষাকে অনেক প্রায়োরিটি দেয়। ওরা ইংলিশ পারে না, ইংলিশ নিয়ে ওদেরও হেডেক নাই, ওরা নিজেদের ভাষাকে প্রায়োরিটি দেয় কেন জানো? কারণ ওদের মধ্যে ওই ন্যাশনালিজম বা নিজের ভাষার প্রতি একটা ভালোবাসা, এটা কিন্তু খুবই হাই। ওকে, আমাদের ছোট বাচ্চারা ছোটবেলা থেকে হচ্ছে বাংলার থেকে ভালো হিন্দি বলতে পারে। ওকে, আমার ডোরেমন দেখে। ওকে, তো আমারই ছোট ভাই, ও সারাদিন ইউটিউব দেখে হচ্ছে পটর ইংলিশ বলতে পারে, আমার থেকেও ভালো ইংলিশ বলে। আম্মু বলে যে ধরো ওর যে অ্যাকসেন্ট, ও এই অ্যাকসেন্টে কথা বলে কেন? আমি বলেছি আম্মু এটা হচ্ছে ইউটিউবের অ্যাকসেন্ট। ওকে, এটা হচ্ছে নর্মাল ইংলিশ অ্যাকসেন্ট, এটা হচ্ছে ইউটিউবার গেমার যারা আছে তাদের হচ্ছে অ্যাকসেন্ট। তো ওরা হচ্ছে এই জিনিসগুলো ভালো পারে। দিন শেষে তোমার মানে বাংলা যে ভাষাটা, এটা তোমার নিজের ভাষা, তোমার মাতৃভাষা,
এটাকে ভালো মতো শেখা তোমার হচ্ছে একটা দায়িত্ব। যদি তুমি হচ্ছে ওরকমভাবে নিজেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাগরিক মনে করো। হ্যাঁ, দিন শেষে আমরা গালি দেই না যে দেশের কেন এই অবস্থা, দেশে কেন ভালো কিছু হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের মধ্যে এই সেন্সটা ছোটোবেলা থেকে নাই। আগে নিজেটা চিন্তা করবা যে হচ্ছে তুমি কি করতেছো দেশের জন্য। তো ধরো হচ্ছে অনেকে কিন্তু অনেক বড় বড় কথা বলছে, যে আন্দোলন গেল কয়েকদিন আগে, আন্দোলনের সময় কি হলো, কেউ কিন্তু রাস্তা অনেকে নামে নেয়, কিন্তু অনেক বড় বড় কথা এই করে ফেলছি ওই করে ফেলছি, দেশকে ভালোবেসে আমরা উড়াই ফেলছি। দিন শেষে তোমার ভালোবাসাটা তোমার জায়গায়, তুমি দেশকে কোন জায়গায় ধারণ করো। হ্যাঁ, ওই যে দা কি জানি বিগেস্ট বাংলাদেশের ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ, এটা চিন্তা করলে তো আসলে হবে না। ওকে, আমার মতো বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা করে দেশে থেকে যাও, অত সরকারি ডাক্তার হবে এমন, এটা কোনো সন্দেহ নাই। আমরা দেশে আছি, আমাদের আর কোনো গতি নেই। তো এটাই হচ্ছে বাংলা শিক্ষার মাহাত্ম্য। সাদমান ভাইয়া, এইরকম ধারণা অনেকের মধ্যে থাকে যে মেডিকেলে একবার ভর্তি হতে পারলেই হচ্ছে লাইফ সেট। মেডিকেল লাইফটা সত্যি বলতে এটা অনেক ডিপ্রেসিং একটা লাইফ। কারণ তোমাকে হচ্ছে তুমি যখন মেডিকেলে ভর্তি হয়ে যাবা তখন তুমি অ্যাকচুয়ালি মানে বাইরের পৃথিবী থেকে বলা যায় অনেকটা ডিটাচড হয়ে যাবা। তোমার দেখা যাবে যে তোমার প্রতিদিনই আমাদের আইটেম নামক পরীক্ষা থাকে। আইটেম নামক পরীক্ষাটা আমি খুব সহজে বলি, সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন ধরো 50-60 পেজ দিয়ে দিবে এবং এই পুরাটাই হচ্ছে ইংলিশে লেখা, এবং ওই যে আমাদের নিউজ পেপারে যে ফন্টটা আছে না, নিউজ পেপারের ফন্টে লেখা। তার মানে বুঝো 60-70 পেজে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে এরকম পাত্রটা হয়ে যাবে। তো ওইটা তোমাকে হচ্ছে হয়তো 1 দিন অথবা 2 দিন টাইম দিবে তোমাকে সর্বোচ্চ, এবং ওইটার উপর তোমাকে হচ্ছে প্রতিদিন টিচার ভাইভা পরীক্ষা নেবে বছরের 365 দিনের মধ্যে। যেমন আমি হচ্ছে 4th ইয়ারে প্রায় 220টার মতো আইটেম দিচ্ছি। স্ট্রাগল বলতেছে লাইফের, কেউ শোনে না ওর স্ট্রাগল। 220টা আইটেম, 365 দিনের মধ্যে 220টা আইটেম। তারপরে হচ্ছে এগুলো তো হচ্ছে জাস্ট হজম করতে না না না, এই আইটেম দিলে হচ্ছে তুমি মানে পরীক্ষায় বসার অনুমতি পাবা, এটা তোমার পরীক্ষা না। তুমি এটা ক্লিয়ার করলে, আইটেম ক্লিয়ার করলে পরীক্ষা বসার অনুমতি পাবা। দেন তোমার পরীক্ষা হচ্ছে, যেমন এই যে আমার কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো এই জানুয়ারি মাসে, আমার পরীক্ষা স্টার্ট হয়েছে হচ্ছে ডিসেম্বর মাসে, ডিসেম্বরের পর জানুয়ারিতে শেষ হয়েছে। তা আমাদের এটাকে বলা হয় প্রফেশনাল এক্সাম। আমাদের মেডিকেলের 4টা প্রফেশনাল এক্সাম থাকে, প্রফ বলে আমরা সেটাকে। তো এইটা মোরলেস 2 মাস ধরে হচ্ছে চলে, এবং প্রফের সময় হচ্ছে মানে মানে মেডিকেল স্টুডেন্টদের দেখলে মনে হবে যে মানে এরা হচ্ছে মানে বছরের পর বছর খায় নেই যায় নেই, এদেরকে মানে কেউ মেন্টালি আয়নাঘরের মধ্যে রেখে টর্চার করছে এরকম। দিন নাই রাত নাই, মানে টিচার যে কোথা থেকে কোশ্চেন করবে এটার কোনো ঠিক নেই। কারণ আমাদের যারা ভাইবা নেয় তারা তো এর তো ডিউতে হচ্ছে ভাইবা আছে, তাই না? ভাইবা যারা নেয় আমাদের তারা তো হচ্ছে প্রফেসর লেভেলের, তারা ওই সাবজেক্টের উপর 30 বছর 40 বছর পড়াশোনা করে আসছে, আর আমি এই সাবজেক্ট পড়ছি 6 মাস। সো তারা যদি আমাকে একবার ধরা শুরু করে, আমার ভাষার কোনো ব্যাপারে সাবজেক্ট থেকে, তাই না? সো এই জিনিসগুলোতে কি হয়, আমাদের মেডিকেলে অনেক সময় সাপ্লি বলে একটা কথা আছে, সাপ্লিমেন্টারি প্রফে হচ্ছে টিচারদের মুডের উপর অনেক কিছু নির্ভর করে। এখন ধরো কোনো টিচার হচ্ছে বাসা থেকে ঝগড়া করে আসছে, তার মুড ভালো না। এখন ধরো তোমার আগে যে ছেলে ছিল তাকে ধরো 2টা কোশ্চেন ধরে টিচার বলছে যা পাস, ওই টিচারের ধরো কোনো একটা কারণে তোমার সময় মুড খারাপ হয়ে গেছে, ধরো 20-30টা কোশ্চেন দেখা ভালো লাগে না, মুড নষ্ট হয়ে গেছে, হইতেই পারে। এখন এটা তো কোনো ঠিক ঠিকানা নাই, কারণ ভাইবা তো কমপ্লিটলি টিচারের উপর, এবং আমাদের হচ্ছে ভাইবা এবং রিটেন দুইটাতে আলাদা পাস। তুমি রিটেনে অনেক ভালো করছো, কিন্তু ভাইভাতে কোনো একটা কারণ টিচার, যেমন আমার একটা সিনিয়র ভাই ছিল রাইসুল ইসলাম ভাই হচ্ছে ইউকেতে চলে যাবেন। তো ভাই হচ্ছে অনার্স ক্যান্ডিডেট ছিলেন। অনার্স হচ্ছে আমাদের যারা 185-এর বেশি পায় তাদেরকে আমরা অনার্স ক্যান্ডিডেট বলি। তো উনি কি করছেন, ওনার ফাইনাল প্রফের ভাই উনি একটা কোশ্চেনের আনসার একটা বলছেন, ওইটা কারেক্ট ছিল অ্যাকচুয়ালি, বাট টিচার ভুল জানতেন। বাট টিচার হচ্ছে আগের ইনফরমেশন জানতেন। এখন মেডিকেল সায়েন্স তো অলওয়েজ চেঞ্জ হয়, টিচার ভুল জানতেন না, টিচার আগের ইনফরমেশন জানতেন। তো ওই টিচার ধরছেন যে না এটা তো তুমি ভুল বলছো, এটা আগের ইনফরমেশন। ওই ভাই তো জানে যে এটা নতুন আবিষ্কার হয়েছে, সো উনি হচ্ছে না ম্যাম এইটার আনসার এইটাই, এই হচ্ছে ম্যামের মেজাজ খারাপ হয়ে গেছে। সো ওই ভাই কিন্তু ওই সাবজেক্টে ভালো করতে পারে। সো টিচারের মুডের উপর অনেক কিছু নির্ভর করে। সো এই কারণে কি হয়, আবার অনেকে হচ্ছে মেডিকেলের প্রেশারের সাথে মানায় নিতে পারে না। আবার মেডিকেল কলেজের হোস্টেলগুলো যেগুলো আছে, সরকারি ভার্সিটির হোস্টেলগুলো কিন্তু খুব ভালো না। তো ওই পরিবেশের সাথে অনেকে মানা নিতে পারে না। দেখা গেছে মেডিকেলে হোস্টেলে আসার প্রথম 3 মাস 6 মাস পেট খারাপ এগুলোতেই চলে যায়। তারপরে মেডিকেলের নিজেদের ব্যাচ টিচার, এই যে আমি বললাম 220টা আইটেম দিছি, এই 220টা আইটেম কিন্তু নিজের যোগ্যতা পাস করা সো মাচ টাফ। হয়তো আমাদের ব্যাচের 240 জনের মধ্যে 100 জন হয়তো নিজের যোগ্যতায়, মানে ও অ্যাকচুয়ালি 100% যোগ্যতা দিয়ে ওটা পাস করছে। আর আমার মতো যারা স্টুডেন্ট আছে আমরা হচ্ছে টিচারদের দয়ায় পাস করছি। হ্যাঁ, ও 10টা কোশ্চেন ধরছে, 5টা কোশ্চেন পারছি, আচ্ছা ছেলেটা তো পড়ার চেষ্টা করছে, ঠিক আছে পাস, এই টাইপের পাস। সো অনেকে হচ্ছে কি, অনেকের ব্যাচ টিচার পড়ে খারাপ, সাইকো টাইপের ব্যাচ টিচার পড়ে। যে আমাদের এরকম একটা স্যার ছিলেন হচ্ছে ফার্স্ট ইয়ারে, উনি হচ্ছে তুমি একটা ডেফিনেশন ধরো 20টা ওয়ার্ডের ডেফিনেশন, তোমাকে ফার্স্ট ওয়ার্ডের পরে সেকেন্ড ওয়ার্ডের পর থার্ড ওয়ার্ড এরকম বলতে হবে। তুমি 16 নম্বর ওয়ার্ডের আগে 17 নম্বর ওয়ার্ড বলে ফেলছো, তাহলে হবে না, তোমার ডেফিনেশন হবে।
সো এই টাইপের টিচার যদি তোমার ভাগ্যে পড়ে তাহলে তোমার মেডিকেল লাইফ হচ্ছে হেল হয়ে যাবে। সো এই জন্য দেখা যায় যে আমাদের মেডিকেলে অনেক ডিপ্রেশনের পেশেন্ট দেখা যায়। আমি নিজে হচ্ছে একটা টাইমে ডিপ্রেশনে ছিলাম মেডিকেলে। সো মেডিকেলে আসলে তারপর হচ্ছে আমাদের যে ফিউচারে মেডিকেল থেকে পাস করার পরে এমবিবিএস ডাক্তারদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো পাত্তা নেই। আমি এটা ফেসবুক পোস্টেও বলছি, এমবিবিএস ডাক্তার এদের অ্যাকচুয়ালি কেউই পাত্তা দেয় না। পাত্তা দেয় কখন? এফসিপিএস, এমডি এইসব ডিগ্রি নেওয়ার পরে। এখন ঘটনা হচ্ছে এইসব ডিগ্রির জন্য কিন্তু আমাদের আলাদা করে এক্সাম দিতে হয়। তুমি এফসিপিএস করতে যাবা, প্রতি বছর আমাদের মেডিকেল গ্র্যাজুয়েট বের হয় 10,000। সেই 10,000-এর মধ্যে এফসিপিএস এমডি কোর্সে চান্স পায় হয়তো 200, 300, 400। তার মানে এখানে অ্যাকসেপ্টেন্স রেট যেটা সেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার চেয়েও কম। সো মেডিকেলে আসা মানেই যে হচ্ছে তুমি একেবারে খুব বড় কিছু হয়ে যাবা বা তোমার লাইফস্টাইল জিনিসটা এরকম না। বরং মেডিকেলে আমরা যেটা বলি, মেডিকেল স্টুডেন্ট হওয়ার পরে আমরা একটা জানতে চাইছি, আমাদের আগে কেউ বলে নেই, মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকেই অ্যাকচুয়ালি তোমার স্ট্রাগলটা শুরু হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা, সেটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে সহজতম পরীক্ষা। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে হচ্ছে তোমার লাইফে অ্যাকচুয়ালি স্ট্রাগল শুরু হয়। এবং দেখো ওই যে ও ডিউতে পড়ে, ওর হাতে কিন্তু অনেক অপশন, ও জেলে বিদেশ চলে যেতে পারে, ও হচ্ছে বিসিএস যে কোনো ক্যাটারে পরীক্ষা দিতে পারে। বাট যে মেডিকেলে পড়ছে এবং ওদের পড়াশোনার প্রেশারটা কিন্তু একটা লিমিটেড লেভেলের, মানে কেউ যদি চায় যে আমি শুধু পাস করবো, আমি শুধু সিজিপিএ 3 নিয়ে বেরোইতে চাই, তাহলে কিন্তু আমার মনে হয় না যে পরীক্ষার আগে 1 মাসের বেশি পড়াশোনার দরকার আছে, তাই না? বাট তুমি যদি মেডিকেল থেকে পাস করতে হও, পাস করে বেরোইতে চাও, ডাক্তার হতে চাও, তাহলে তোমাকে একটা হিউজ লেভেলের পড়াশোনা করে তারপরে পাস করে বেরোতে হবে। এরপরে ওর ধরো অনার্স যদি রেগুলারলি হচ্ছে পরীক্ষা হয় ভার্সিটিতে, এখন তো হচ্ছে আমাদের আনস্টেবিলিটি চলতেছে একটা দেশে, সো রেগুলার পরীক্ষা দিয়ে বেরোলে ধরো 4 বছরে ওর অনার্স কমপ্লিট। বাট একটা ডাক্তার সে যদি হচ্ছে সার্টিফিকেট সহ বেরোইতে চায়, তাহলে তার একদম লিগালি 6.5 বছর লাগবে। 5.5 বছর তার মেডিকেল পাস করতে লাগবে, 1 বছর তাকে ইন্টার্নি করতে হবে। ইন্টার্নারকে তোমাকে সার্টিফিকেট দেবে না, কারণ অনেকে হচ্ছে ইন্টার্নি না করে সার্টিফিকেট নিয়ে পালা যায়, অন্য দেশে চলে যায়। তো এই জন্য এটা আটকানোর জন্য গভর্নমেন্ট কী করছে, ইন্টার্নের আগে তোমাকে সার্টিফিকেট দিবে না। তো আমাদের এই যে এইখানে কিন্তু 2.5 বছরের একটা গ্যাপ, 6.5 বছর আর 4 বছরের গ্র্যাজুয়েশনের গ্যাপ। সো মেডিকেল লাইফের অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল। সো যারা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি মেডিকেল লাইফকে ভালোবাসি, আমি ডাক্তারই হইতে চাই, মানুষের সেবাই করতে চাই আমি, তাদের জন্য আসলে ওই যে আমি বললাম, তুমি যখন কষ্টটা নিজের জন্য করবা তখন তোমার কাছে কষ্ট মনে হবে না। কিন্তু কেউ যদি তোমাকে অন্য একজন চাপায় দেয় যে তুমি ডাক্তার হও, তাহলে তোমার জন্য মেডিকেল লাইফ হচ্ছে অনেক কঠিন, অনেক কষ্টকর। এটা আমার ফার্স্ট ইয়ারে হচ্ছে, আমার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার অনেক কষ্ট হয়েছে। আর আমি জানতাম না অ্যাকচুয়ালি যে মেডিকেলে যে এই পেইনটা আছে। আমি ভাবছি যে মেডিকেলে চান্স পেলে হয়তো আমিও মনে করতাম যে এরকম লাইফ সেট, বাট এই যে এত যে পেইন দিবে মেডিকেল, এইটা আমি বুঝি না অ্যাকচুয়ালি। তুই যে 2 লাখ টাকা করে কামাবি 2 দিন পরে ভাগ দিবি, ওর তো বললাম তো ওইটা তো না না, আমি তো পড়াশোনা করি না। ওই যে 0.01% যেই পড়াশোনাটা করতে হয় ওই 2 লাখ টাকা কামানোর জন্য পার ডেতে, আমি তো সেটা করি না ভাই, সেটা তো করি না সত্যি। এখন এই যে এটা কেউ বিশ্বাস করে না, বাইরের লোকজন মনে করে মেডিকেল স্টুডেন্ট মানে সে অনেক পড়াশোনা করে, হ্যাঁ চান্স পাইলে। এখন চান্স পাওয়ার জন্য একটা লেভেলের পড়াশোনা করতেছে, এখন তো অন্য লেভেলের পড়াশোনা। এই সিস্টেমটায় কি কোনো চেঞ্জ আনা সম্ভব বলে আপনার মনে হয়, যাতে হচ্ছে ডাক্তারদের লাইফটা আরেকটু ইজি হয়? আর এখন এই জিনিসটাই চেঞ্জ আনার জন্য তো হচ্ছে আমার চেয়ে অনেক বড় বড় লেভেলে যারা আছে, যেমন আমাদের স্বাস্থ্য কমিশন একটা গঠন হয়েছে, ওইখানে ওমায়ের আফিফ ভাই হচ্ছে আছেন ঢাকা মেডিকেলের, উনি হচ্ছে ওনার 3 প্রফে ফার্স্ট হওয়া, উনি এখন রানিং স্টুডেন্ট। হ্যাঁ 3টা প্রফে, 4টা প্রফের মধ্যে 3টা প্রফে উনি কমপ্লাইনলি ফার্স্ট। মানে আমাদের প্রফ কিন্তু বোর্ড এক্সামের মতো, যেমন ঢাকা ভার্সিটির আন্ডারে যত মেডিকেল আছে, ঢাকার না শুধু ঢাকা ভার্সিটির আন্ডারে যত মেডিকেল আছে সব মেডিকেল মিলে একটা পরীক্ষা হয়। কোনটা ডিএমসি, সলিমুল্লাহ, আমাদের ঢাকা ভার্সিটির আন্ডারে মনে সরকারি বেসরকারি মিলে প্রায় 37টা মেডিকেল আছে, সরকারি বেসরকারি মিলে, হ্যাঁ সব মিলে অনেক হিউজ। সো উনি কম্বাইনলি হচ্ছে 3টা প্রফে উনি ফার্স্ট হয়েছে। সো ওনাকে স্বাস্থ্য সংস্কার কমিশনে রাখা হয়েছে। সো ওনারা ট্রাই করতেছেন ওনাদের লেভেল বেস্ট। সো এইখানে আমার অ্যাকচুয়ালি আমার মতো খারাপ স্টুডেন্ট মেডিকেলের হিসেবে আমার অ্যাকচুয়ালি এখানে মতামত দেওয়াটা হচ্ছে ধৃষ্টতার পর্যায়ে চলে যায়। আমি এখানে কিছু বলবো না। তো কেন বাংলা কি তাই বলে কিছু পড়াশোনা করিনি নাকি? বাংলা তো কিছু পড়াশোনা করছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সিনিয়ররা ট্রাই করতেছেন, বাট একটা লেভেল পর্যন্ত মেডিকেল কমিউনিটিটা এতটাই সেক্লুডেড ছিল যে মানে এইটা বাইরের লোকজন অ্যাকচুয়ালি ইমাজিন করতে পারবে না যে এখানে কি পরিমাণ স্ট্রাগল এবং কি পরিমাণ ইনসিকিউরিটির মধ্যে দিয়ে একটা স্টুডেন্টকে যাইতে হয়। একজন টিচারের মন খারাপ ফেল, একজন টিচারের মন ভালো আজকে কোনো একটা আনসার না দিয়েও পাস। এই জিনিসগুলো ভাইরা চেষ্টা করতেছেন যে মডিফাই করার। সো এটা তোমরা যখন মেডিকেলে আসবা তখন তোমরাও হয়তো ট্রাই করবা, তোমরাও ট্রাই করবা। আমি একটা অ্যাক্সিডেন্ট করে এখন মেডিকেলে ভর্তি হই না, সেটা না, আমি ভর্তি পরীক্ষার জন্য মানে এই ভর্তির জন্য বলতেছি, ভর্তির জন্য। যারা মেডিকেলে ভর্তি হবা তোমরা আসলে হয়তো তোমরাও হচ্ছে যখন ভালো পড়াশোনা করবা তখন তোমরাও হচ্ছে এইসব সিস্টেম চেঞ্জ করতে পারবা আর কি। এখন খারাপ জিনিস মানে খারাপ স্টুডেন্ট দিয়ে কিন্তু সিস্টেম চেঞ্জ হয় না। তুমি কোনো একটা সিস্টেম চেঞ্জ করতে হলে তোমাকে ওই সিস্টেমটা ভালোভাবে জানতে হবে, সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে হবে। সো আমাদের যারা হচ্ছে ওই সিস্টেমের মধ্যে ঢুকে গেছে
তারা চেঞ্জ করার ট্রাই করতেছে, হোপফুলি ইনশাল্লাহ হচ্ছে ভালো একটা সলিউশন আসবে আর কি। আচ্ছা ভাই, এরকম একটা কথা আমরা অনেক শুনে থাকি যে একজন মানুষ তার জীবনকালে তার ব্রেনের একটা সার্টেন অ্যামাউন্ট ইউজ করতে পারে, যেমন 10% ইউজ করতে পারে। এই কথা না, জিনিসটা হচ্ছে আমি যেটা শুনি জিনিসটা এরকম, সেটা হচ্ছে যে একটা মানুষ তার ব্রেনের হচ্ছে হাইয়েস্ট 5% অথবা 10% ইউজ করতে পারে। আমরা অনেক সময় অনেক নিউজ দেখি যে আমরা যদি আমাদের ব্রেনের 100% ইউজ করতে পারতাম, আমরা অনেক কিছু করতে পারতাম। বাট এই জিনিসটা হচ্ছে টোটালি একটা মিথ এবং এটা হচ্ছে কমপ্লিটলি রং কনসেপ্ট। হ্যাঁ, আমাদের ব্রেন অ্যাকচুয়ালি যখন ফাংশন করে সে 100%ই ফাংশন করে, তার পুরো ব্রেনটাই আমাদের ফাংশন করে। বাট তুমি একটা স্পেসিফিক কাজ করতেছো, যেমন আমি এখন কথা বলতেছি, আমি চিন্তা করতেছি, তখন হয়তো আমার ব্রেনের একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা বেশি কাজ করতেছে। বাট তাই বলে যে আমার ব্রেনের অন্যান্য জায়গায় নিষ্ক্রিয় হয়ে বসে আছে, কাজ করতেছে না, জিনিসটা সেটা না। সো আমরা ওইভাবে জানি না কীভাবে এই মিথটা চালু হয়েছে যে একটা মানুষ হায়েস্ট 5% 10% কাজ করতে পারে, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি 100%-এ কাজ করে যে কোনো কাজ করার সময়, কোনো এরিয়া হয়তো বেশি কাজ করে। আবার তাহলে এখন আইনস্টাইনের ব্রেন নিয়ে হচ্ছে গবেষণা হয়েছে, কাটাছেড়া হয়েছে। সো আইনস্টাইনের ব্রেনে যেটা দেখা গেছে যে ওনার ব্রেনের মধ্যে সিনেপস অনেক বেশি ছিল। সিনেপস মানে ওনার ব্রেনের সেলগুলোর মধ্যে কানেকশন অনেক বেশি ছিল। আমাদের ওই যে আনইউজড ব্রেন বলি না, আনইউজড ব্রেনে হচ্ছে কানেকশন, কার্যকরী কানেকশন কম থাকে, কানেকশন থাকে, কার্যকরী কানেকশন কম থাকে। আইনস্টাইন অনেক চিন্তা করতে বেশি, এই জন্য একটা থিওরি, এটা এখনো থিওরি, এটা ফ্যাক্ট হয় না এখন পর্যন্ত। সো আইনস্টাইনের ধারণা করা হয় যে তার ব্রেনের সিনাপস অনেক বেশি ছিল, কারণ সে অনেক চিন্তা করতো। সো যে বেশি চিন্তা করে, যে বেশি পরিশ্রম করে, তার হচ্ছে ব্রেনের সিনাপস বেশি ক্রিয়েট হয়, এই কারণে তাকে আমরা ব্রিলিয়ান্ট বলি। জিনিসটা এরকম আর কি, সায়েন্সটা এরকম। এবার আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্ট, র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডে হচ্ছে আমি আপনাদের কিছু প্রশ্ন করব এবং এতক্ষণ ধরে তো প্রশ্নই করছিলাম, তো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের আনসারগুলো দিতে হবে এবং এটার সাথে আরেকটা টুইস্ট আছে যে আনসার দেওয়ার সময় আপনাদেরকে এই টেবিল টেনিসের ব্যাট এবং বল নিয়ে এভাবে না, এটা আনফেয়ার না। আমি অ্যানসার দিতে চাই, এরকম করে পড়ে যাবে বল। answer দিতে হবে। তাহলে আমি তানভীর ভাইকে দিয়ে শুরু করি। সো ওই যে ওই লাল পাটটা দিয়ে সুন্দর করে হচ্ছে বাউন্স করানো যায়, ঠিক আছে? লাল পাটটা দিয়ে সুন্দর বাউন্স হয়। আমার কাছে তো আস্তে আস্তে এটা আমার কাছে কোনো দিক দিয়ে বিশ্বাসযোগ্য লাগতেছে না। আমি এই সাজেশনটা নিব না সাদমান। তুমি তোমার রোগীদেরকে এসব বললো, বুঝছো? তারা তোমার কাছে আসে। ভালো মানুষের ভালো করতে চাইলে মানুষ যদি ভালো না নেয়, ডাক্তার তো টাকা খাইতে চায়, ডাক্তার কি ভালো করতে চায়? এটা কি হয়? ওকে, পরে তোর সাথে মারামারি করবো, এটা কিন্তু শেষ হয় না এখনো। ওকে, এখন কি করতে হবে? এখন আপনার এটা খেলতে থাকতে হবে এবং আমি যে প্রশ্ন করব একই সাথে প্রশ্নের আনসার। এটা পড়ে গেলে কি হবে? পড়ে গেলে আগে দেখি কার বেশি পড়ে, তারপর ডিসাইড করা যাবে। তো শুরু করবো? হ্যাঁ, শুরু করি। আপনার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট কোনটা ছিল? স্কুলে কলেজে দুইটা আইসিডি। আইসিটি। একবার একবার পড়ে গেল, ঠিক আছে, আমরা স্কোর গুনে রাখি। বাংলা কারিকুলামে কোন জিনিসটা সবচেয়ে বেশি চেঞ্জ করা দরকার বলে আপনার মনে হয়? বাংলা সেকেন্ড পেপারে রিটেন পার্ট, আই গেস। কি করা উচিত? রিটেন পার্টে আমার কাছে মনে হয় কি এগুলা হচ্ছে অনেক পুরান ধাঁচের লেখালেখি এখনো হয়, একটু বিশ্লেষণ ধর্মী, একটু চিন্তা ভাবনা করতে পারবে স্টুডেন্টরা। হ্যাঁ, ইমেলটা আসলে খাতায় লেখার কিছু নাই। তো এটা ধরো হচ্ছে কোনো একটা টপিক নিয়ে যদি তাদেরকে ডিসকাস করতে বলা হয়, ধরো বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ বা বৈশ্বিক উষ্ণায়ন, তারপরে ধরো হচ্ছে আমরা যেগুলো দেখি যে বর্ষাকাল নিয়ে এখনো রচনা লেখা হয়, ওকে, গরু রচনা এখনো লেখা হয়, এগুলো লেখার আসলে অতটা যৌক্তিকতা নেই। আমরা এর চেয়ে আরো ভালো জিনিসপত্র স্টুডেন্টের জন্য ইনক্লুড করতে পারি। আপনি যদি কোনো একটা সুপার পাওয়ার পেতে পারতেন তাহলে কোন সুপার পাওয়ার চাইতেন? সুপার পাওয়ার কি? সুপার হিরো না হিরোইন? যেকোনো একটা সুপার হিরো নবী কেন? দ্য ডার্ক নাইট, ব্যাটম্যান। আচ্ছা, তারপর আপনি বাংলা সাহিত্য পাঠের বা বাংলা প্রথম পর্যায়ে কোন গল্প বা কবিতাটা পড়াইতে আপনি সবচেয়ে বেশি এনজয় করেন? গল্প, কবিতা, ভালোবাসার অপরিচিতা, ফেভারিট গল্প আছে সেটা? প্রেমের এই জন্য মা, এটা অনেক কঠিন ভাই। আচ্ছা, ওকে, কোনটা কঠিন, অপরিচিত না খেলা? না খেলাটা। আচ্ছা আমি শুরু করি আবার। ঠিক আছে, তাহলে 4 বার না, আপনি কিন্তু কাউন্ট রাখবেন। কয়বার হয়েছে? 4 বার হালাইছি। ওকে ঠিক আছে, দেখবো রে তুমি কি করো। আচ্ছা, কোন একটা বাংলা বই মানে সাহিত্যের কোন বই আপনার মনে হয় যে সবার পড়া উচিত? পথের পাঁচালী। পথের পাঁচাল। আচ্ছা, কিছু তো বুঝি না ওটা। তুই বুঝবি কিভাবে? সেন্স আছে তোর? ডাক্তার এসব বুঝে, তাইলে তো তুই সাহিত্যিক হইতে পারতি, ডাক্তার হইতে দিতি না। হারবে তাও আপনাকে পছন্দের সুযোগ ছাড়বে না। তারপর হ্যাঁ, আপনার পড়ানোর জন্য সবচেয়ে প্রিয় টপিক কোনটা? বাংলা দ্বিতীয় পত্রের যে কোনো কিছু, বাট বাংলা প্রথম পত্র আমার ভালো লাগে, বাট দ্বিতীয় পত্রতে আমি একটু বেশি কমফোর্টেবল, একটু টেকনিক দিয়ে পড়ানো যায় তো তাই। আচ্ছা, আপনার কোন স্টুডেন্টের সাথে আপনার সবচেয়ে মজার ঘটনা? বোনের সাথে বিয়ে দিতে চাইছিল। স্টুডেন্টের
খুবই অকওয়ার্ড। আচ্ছা আম্মুর নাম্বার চেয়েছিল, দেই নাই। দেন নাই? না। আপনি যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কোনো একটা বিষয় চেঞ্জ করতে পারতেন তাহলে কোনটা চেঞ্জ করতেন? আচ্ছা, এটা একটু পজ করে বলি। ওকে, এটা নিয়ে আমার একটা থট আছে। লাইক হচ্ছে ধরো আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু ছোটবেলা থেকে শুধু পড়াশোনা এবং পরীক্ষা শেখানো হয়, কিন্তু কিছু বেসিক কোয়ালিটিস যেমন ধরো হচ্ছে লিডারশিপ, টিম ওয়ার্ক, হ্যাঁ, তারপর হচ্ছে মানে কমিউনিকেশন স্কিল, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করা, তারপর আউটডোর কিছু স্কিল আছে, তারপরে মোরালিটি, হ্যাঁ, আরও ভালো ভালো যে সেন্সগুলো, এগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে বইয়ে পড়ানো হয়। কিসে? ওই যে কর্মজীবনমুখী শিক্ষা, আসলে এগুলো পড়ে হয় না। ওরকম টিচার দরকার আমাদের, যে টিচাররা আসলে এই জিনিসগুলো স্টুডেন্টদের শেখাতে পারবে। বাইরের দেশগুলো কিন্তু এগুলো করে, ওদের মধ্যে এই সেন্সটা হচ্ছে ছোটোবেলা থেকে জেনারেট করার ট্রাই করে। আমাদের কিন্তু এরকম কিছু হয় না। ওই যে একটু আগে বলতেছিলাম দেশের কেন উন্নতি হয় না, কিছু বেসিক জায়গা আছে। এই বেসিক জায়গাগুলো একদম শুরু করতে হয় হচ্ছে এডুকেশন সিস্টেম থেকে। এটা হয়তো অনেকে আমাদের দেশের মানে বড় বড় মানুষজন যারা আছে এরা বুঝতে পারে না, বা হয়তো তাদের নিজেদের লাভের জন্য চেঞ্জ করে না, বাট আমার কাছে মনে হয় এই জায়গাটা পরিবর্তন করা উচিত। আরও কি আছে? শুরু করবো? আর একটা প্রশ্ন আছে, এটা যদি এটা কিন্তু ধরা যাবে না। না, এটা ধরি নেই তো। ওকে, আচ্ছা আর খেলি, আর শেষ প্রশ্ন হচ্ছে আপনার হবে কি? আমার হবি পাখি পালতে খুব ভালো লাগে, কবুতর আমার খুব পছন্দ। আচ্ছা আরও আছে? না, শেষ। নে। 7 নম্বর স্কুল কত? 4। মেডিকেল ওয়ালা এগুলা জীবনও পারবেন। আপনি তো জানেন না ভাইয়া, কিন্তু অনেক প্র্যাকটিস করছি। Okay. আচ্ছা শুরু করি। আপনার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট? বায়োলজি ছিল। বায়োলজি। ছিল। তো আপনি যদি কোনো একটা সুপার হিরো পাওয়ার পেতে পারেন? ক্যান্সারের ড্রাগ আবিষ্কার করতাম। ক্যান্সার আবিষ্কার করতে। আচ্ছা, বায়োলজির সবচেয়ে চ্যালেঞ্জিং চ্যাপ্টার কোনটা করানোর জন্য? তানজিম ভাই চিটিং করে? না না, এটা কিন্তু রুলে ছিল না যে চিটিং করা যাবে না, আমার কিন্তু বলা হয় নাই। এটা তো সবসময় রোল। একবার গেছে, হ্যাঁ। তারপর আচ্ছা, বায়োলজির সবচেয়ে চ্যালেঞ্জিং চ্যাপ্টার কোনটা পড়ানোর জন্য? শেখানোর জন্য হচ্ছে শ্বসনের স্টেপ সমূহ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বাট এটা আমার পড়াতে খুব মজা লাগে। আর আপনার সবচেয়ে ফেভারিট টপিক কোনটা? আমার সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে জেনেটিক্স। আচ্ছা, বায়োলজি কারিকুলামের কোন পার্টটা আপনার মনে হয় যে আপডেট করা দরকার? আপডেট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেই বইগুলো আছে, ইন্টারমিডিয়েট নিয়ে আমি কথা বলি, যেহেতু আমি ইন্টারমিডিয়েট হচ্ছে বেশি এক্সপিরিয়েন্স আমার। হ্যালো, ইন্টারমিডিয়েট হচ্ছে আমাদের পেনাল্টি পয়েন্ট আপনার 10 হয়ে গেছে পয়েন্ট। আচ্ছা, জওয়ানেরও হাততাছি, আমি বুঝে গেছি। এই তো এই যে এটা কিন্তু পড়ছে, এটা আমাদের ইন্টারমিডিয়েট হচ্ছে 10 থেকে 12টা এনসিটিভি অনুমোদিত সিলেবাসের আলোকে বই থাকে। এগুলো না করে হচ্ছে আমাদের একটা কম্বাইন্ড বই আসা উচিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আচ্ছা, বায়োলজিক্যাল কোন প্রসেসটা, প্রাকৃতিক কোন প্রসেসটা আপনার কাছে খুব ফ্যাসিনেটিং মনে হয়? বায়োলজিক্যাল প্রসেস, সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। আচ্ছা, ডক্টর নাকি টিচার? ডক্টর। টিচার হওয়া সম্পর্কিত, শিক্ষক হওয়া সম্পর্কিত মানুষের মনের মধ্যে সবচেয়ে বড় ভুল ধারণা কোনটা থাকে? মানুষ মনে করে টিচিং অনেক সহজ, বাট টিচিং করার জন্য হচ্ছে 1 ঘন্টা ক্লাস নিতে হলে কমপক্ষে 10 ঘন্টা প্রিপারেশন নিতে হয়। এটা খুবই পেইনফুল। আর আপনার হবে কি? আমার হবি ঘুমানো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ। তাহলে আমাদের ক্লিয়ার উইনার হচ্ছে সন্তান ভাই। আসলে মানে হচ্ছে ও এতক্ষণ ভাব নিল যে অনেক চিল করছে, আসল খেলার সময় খেলোয়াড় হারায় গেছে। সব খেলাধুলা কে বদলে খেলা কিন্তু আমরা ঢাবিয়া, আমরা মাঠে ময়দানে খেলি। এগুলো ওই যে মাঠের মধ্যে আমাদের যুদ্ধক্ষেত্র হচ্ছে মাঠে ময়দান, তোমরা রুমের মধ্যে বসে খেলাধুলা করো। কিন্তু ঢাবিয়ান হিসেবে একটা লজ্জার বিষয় আমার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কেন হারছি? কারণ এটা খুবই সহজ কারণ হচ্ছে শুরুতে আমার একটা মিথ্যা কথা বলছে, ও কিন্তু কালো সাইড দেখেছে। হ্যাঁ, আমারে বলছিল লাল সাইড দেখাতে। আমি কালো সাইড দিয়ে খেলছিস। তুই একটা মানুষকে কনফিউজ করে দিছস, কনফিডেন্সটা ব্রেক হয়ে গেছে আমার ওই সময়। তুই আমাকে চিটিং করা যাবে, ওই তো মানে চিটিং করা যাবে। এটা আমার কাছে মনেই হয় না যে আমি পারবো। ওই তো বলছে যে চিটিং করা লিগ্যাল, তাই না? আমি ওটাই করছি। আচ্ছা ঠিক আছে, আসলে কালো সাইডটার মধ্যে রাবার লাগানো, তো এটাতে দিলে হচ্ছে একটু আসতে বাউলস হয়। তাহলে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। আমাদের এর পরের সেগমেন্টে হচ্ছে আমরা তানির ভাই এবং সান্দান ভাইকে এমন কিছু প্রশ্ন করব যেখানে 2টা অপশনের মধ্যে একটা অপশন আপনাদের বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি তানির ভাইকে দিয়ে শুরু করি। মেসি নাকি রোনালদো? রোনালদো। আচ্ছা, অনলাইন টিচিং নাকি অফলাইন? আসলে আমি অনলাইনের টিচার, আমার অনলাইন বলা উচিত, কিন্তু অফলাইন টিচিং এর উপরে আসলে ওটারই হয় না। সামনাসামনি বসে পড়ানো, এটার মজাই আলাদা। আপনি কোনটা প্রেফার করবেন, যে আপনার অপছন্দের কোনো একটা সাবজেক্ট আগ্রহী স্টুডেন্টদের শেখানো, নাকি আপনার খুব পছন্দের কোনো একটা সাবজেক্ট এমন স্টুডেন্টদের শেখানো যে যারা তেমন একটা ইন্টারেস্টেড না? আচ্ছা, আমি আমার পছন্দের সাবজেক্ট শেখাবো, কারণ আমার টার্গেটই থাকে হচ্ছে ইন্টারেস্টটা নিয়ে আসা। তো ওইটাই করব, যে ইন্টারেস্ট আসে কিনা দেখি। আপনার কি মনে হয় আপনি কোনো একটা বিষয় একজন শিক্ষক বা একজন মেন্টরের থেকে শিখতে বেশি পছন্দ করবেন, নাকি নিজের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শিখতে পছন্দ করবেন?
আমার কাছে মনে হয় দুইটাই ইম্পর্টেন্ট, কিন্তু আমি সবার আগে হচ্ছে একজনের আইডিয়া নিই, মেন্টর বা হচ্ছে যিনি জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন। আবার অনেক সময় এরকম সিচুয়েশন আসে যেখানে আসলে কারো আইডিয়া নেওয়া যায় না, বাট কোনো স্কিলফুল মানুষ বা যে হচ্ছে আগে জিনিসটা করছে তার কাছ থেকে জেনে নেওয়াটা বেটার, একটা আইডিয়া পাওয়া যায়, একটা ওভারভিউ পাওয়া যায়। আপনার কি ডিজিটাল টুলস দিয়ে পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি আগের আমাদের স্কুলের মতো চকবোর্ড নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য? ওয়েল, চকবোর্ডের সাথে আবেগটা বেশি, ঠিক আছে। আবেগ, বাংলা মানেই আবেগ। বাংলা আবেগ ছাড়া বাংলা চলবে না, তোমরা রসকসহীন মানুষ কিছু বুঝবে না। কিন্তু আমি হচ্ছে লাইক ডিজিটাল যে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো দিয়ে পড়ানোটা অনেক বেশি ইন্টারেক্টিভ, অনেক বেশি সহজ। স্টুডেন্টদেরকে অনেক কিছু হচ্ছে দেখানো যায়, অনেকভাবে বোঝানো যায়, এরাও পছন্দ করে। তো আমার কাছে মনে হয় যে এখন অ্যাপ্রোপ্রিয়েট আমাদের যে ডিজিটাল টুলগুলো আছে সেগুলো ইউজ করে হচ্ছে পড়াশোনাটাকে একটু ডেভেলপ করা। আপনি কি 1 মাসের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দিতে পারবেন নাকি 1 মাসের জন্য বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিতে পারবেন? আসলে সোশ্যাল মিডিয়াতে রেগুলার বেসিসে আসার মতো কোনো রিজন আমার নাই, তোমরা তো বুঝতে পারছো না আমি কি বলতেছি। তো আমি খুবই জানিয়ে রাখতেছো সবাইকে। লোনলি ফিল করি সোশ্যাল মিডিয়া। মেসেজ পাওয়ার জন্য আর কি, এগুলো আমরা বুঝি। ভাই কিন্তু মাসের একবার বলছে যে মুভি রেকমেন্ডেশন চাইলে আমাকে তোমরা মেসেজ ইনডাইরেক্টলি বলতেছে আর কেউ মেসেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, বাংলা মানুষ তো একটু হচ্ছে এমন ঘুরায় কথা একটু বলবে, ঘুরায় আছে। এমন ভাবে বার্স দিবে বুঝাও না বার্স দিছে। আমি বাংলার এই জন্য না, আসলে আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তো আমাদের কাজই হচ্ছে এইটা, মানুষের ঘুরায় ঘুরায় যেটা বললো ওটা না ওরকম এঁকেছিল। হ্যাঁ, তো কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল যে আপনি কি 1 মাসের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করবেন নাকি জাঙ্ক ফুড খাবেন? না না না, জাঙ্ক ফুড না খেলে কি জীবন চলবে? এই ডাক্তার বলবে যে এগুলা খাওয়া মানে খারাপ, আসলে এগুলা না খেলে তোমার পেটটা আসলে অভ্যস্ত হবে না যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ। মনে করতে হবে, এক্স্যাক্টলি। তো আমি জাঙ্ক ফুড খাওয়া ছাড়বো না, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই আবার। আচ্ছা ঠিক আছে, এবার সাদমান ভাইয়া, মেসি নাকি রোনালদো? রোনালদো। মেসি হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত ট্যালেন্ট, ও পরিশ্রম করছে, বাট ওর ট্যালেন্টের ম্যাক্সিমামটাই হচ্ছে ওর জিনগত। বাট রোনালদো হচ্ছে ও পিওর হচ্ছে পরিশ্রমের প্রোডাক্ট, এই জন্য রোনালদো। অনলাইন টিচিং নাকি অফলাইন টিচিং? আপনি কি একজন স্টুডেন্টকে মেডিসিন পার্সিউ করতে বেশি মোটিভেট করবেন নাকি রিসার্চ? কেন? মেডিসিন হচ্ছে কি, মেডিসিন হচ্ছে তোমার রিসার্চের সন্তান হচ্ছে মেডিসিন। তুমি যদি রিসার্চ করো, কয় নাম্বার সন্তান? তুমি যদি রিসার্চ করো তাহলে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ওই আলটিমেটলি তোমাকে মেডিসিনের বেসিক নিয়ে রিসার্চে যাইতে হবে। সো এটা আরো হায়ার লেভেলে। সো আমি আমার স্টুডেন্টকে অবশ্যই হায়ার লেভেল পার্সু করতে বলবো। আপনি কি আপনার অপছন্দের বা যে চ্যাপ্টারটা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং মনে হয় সেইটা শিখাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি আপনার একদম যেটা আপনার জন্য একদম সহজ এরকম কোনো একটা চ্যাপ্টার? যেটা চ্যালেঞ্জিং ওটা না, কারণ আমি নিজেও শিখতে পারবো এটা থেকে। এবার আপনাকে আমি সেম প্রশ্নটাই করি যে আপনি কি 1 মাসের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করবেন নাকি জাঙ্ক ফুড খাবেন? ওর এই বডিটা ফুডের উপরে টিকে আছে, তুমি কি বলতেছো? মানে দেখছো ওর বডিটা? বাদ দিতে পারবো, বাট সোশ্যাল মিডিয়া না, কারণ আমি জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি আমি খাই না। আমার যেই ওয়েট যেটা বাড়ছে এটা বাসার খাবার খাই। আর কত মিথ্যা বলবে? ঠিক আছে, জাঙ্ক ফুড একটা টাইমে খাইছি, তারপরে যখন ওয়েট বাড়ছে তারপরে হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিছি, এখন বাসার খাবারেও ওয়েট বেড়েছে। আমার মানে জাঙ্ক ফুডের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, বাট আমি সোশ্যাল মিডিয়া চালাতে হচ্ছে আমার একটু কষ্ট আছে। এইগুলা আসলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতেছি চাপা মারতেছে। হ্যাঁ, মন রাখার জন্য অ্যান্সার দিয়ে লাভ আছে। এতক্ষণ কে ওয়ার্স এটা বোঝা গেছে, সুচন্ন এসব অ্যান্সার দেয়। খেলার সময় গিয়ে হচ্ছে কোনো খবর পাওয়া যায় না। ঠিক আছে, মন রাখার মতো অ্যান্সার দিতে লাভ। আমার তো দুইটা ড্রপ করাইছে, একটা আমাকে হচ্ছে মেন্টালি পেইন দিয়ে ড্রপ করাইছে একটা, আর প্রথমটা হচ্ছে ও তো আমার হাত ধরে দিয়ে তারপর ড্রপ করেছে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি পয়েন্ট ইজ এরপর আমি হচ্ছে লিগ্যালি ড্রপ করছি। এপিসোড শেষ হওয়ার পরে তানভীর ভাই আমাদের দুজনকে খাওয়াবে। আমার আসলে বাসায় যাওয়া লাগবে আজকে একটু আর্লি। হ্যাঁ, আমার ক্লাসও আছে, আমি বাসায় চলে যাবো। এখন তো হচ্ছে ওই যে ফুড পান্ডা আছে, কিন্তু দরকার নেই তো, বাসায় যাওয়ার দরকার নেই। আসলে বাসায় গেলে দিয়ে খাওয়াটা বেটার। না না, আমরা অফিসেই খাইতে পছন্দ করি। জিনিসের মধ্যে তারতম্য তুই কেমনে বুঝবি? তো মেডিকেল পড়তে পড়তে মাথায় কিছু নাই তো, আরে বুঝতে হবে তো কোন জিনিসটা বেশি ভালো লাগে, তাই না? সামনাসামনি খাওয়া আর অর্ডার দিয়ে খাওয়া কিছু একই তো কথা ভাই, তোকে তো ওই রেস্টুরেন্টের খাবার এটাই তো সমস্যা, মানে এরা সবকিছুকে সিম্পল মনে করে। ভাই একটা বক্সিং গ্লাভ এনে দেন, আমি মারবো রে, ভালো লাগতেছে না ওরে আর। তাহলে আমাদের আজকে সিলেবাসের বাইরের দ্বিতীয় এপিসোড এই পর্যন্তই ছিল। আমরা ভাইয়াদের সম্পর্কে অনেক কিছু জানলাম এবং তাদের সাবজেক্ট সম্পর্কে, তাদের ইন্টারেস্ট সম্পর্কে, তাদের ছোটবেলা, তাদের বেড়ে ওঠার গল্পগুলো সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক গল্প করলাম, অনেক মজাও হলো। তো সাদমান ভাইয়া, তানভীর ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সিলেবাসের বাইরে সেকেন্ড এপিসোডে গেস্ট হিসেবে আসার জন্য, এবং সবার সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো না আসলে হইতো না।
তোমাকেও ধন্যবাদ তাসমিয়া ও, দেখছো? শেষ হয় নাই? আমার কিন্তু হচ্ছে মানে আই ফর্মালিটিটা আমি মেনটেন করছি বাট ও কিন্তু করে নাই। ওরা আনছে কে? উদয় মেডিকেলের পড়াবেন